সো আজকের আমাদের লেকচার 1 WBCS ইন্টেন্স রিভিশন বলে যে সিরিজটা আমি শুরু করেছি, এটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে। এটা নাম WBCS রেখেছি কিন্তু এটা যারা বাকি অন্যান্য প্রিপারেশনের জন্য, অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে, খুবই বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, তুমি যে কোনো এক্সাম নিতে পারো, পিএসসি, পিআরবি, এসএসসি, রেলওয়ে, যে কোনো এক্সাম নিতে পারো। মূলত এখানে তোমরা পাশে একটা খাতা, একটা রাফ কপি এবং একটা পেন রাখবে হাতে। আমি প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সারের সাথে যে ইনডেপথ অ্যানালাইসিসটা করব, বিভিন্ন যে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো দেবো, সেগুলো কিন্তু তোমরা পারলে নোট করবে। আমি একটু ফাস্ট এগোবো, আর যদি তুমি পিছিয়ে পড়ো তো ওখানেই ছেড়ে দেবে, কেননা পরে তুমি রেকর্ড দেখে নোটটাকে আবার অ্যাড করে নিতে পারবে, যেটা যেটা তোমার অজানা লাগবে। ঠিক আছে? তো আমাদের প্রথম কোশ্চেনে চলে যাই। আমাদের প্রথম কোশ্চেন কি বলছে দেখো, ওজন লেয়ার অফ দ্য আর্থস অ্যাটমসফিয়ার ইজ ইম্পর্টেন্ট ফর লিভিং অর্গানিজম বিকজ এটা কেন গুরুত্বপূর্ণ আমাদের জীবনযাপনের জন্য? বলছে প্রিভেন্টস এন্ট্রি অফ আল্ট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি প্রবেশ করতে বাধা দেয়। 1 মিনিট। হ্যাঁ, অতিবেগুনি রশ্মি প্রবেশ করতে বাধা দেয়। প্রিভেন্টস এন্ট্রি অফ এক্স রে প্রবেশ করতে বাধা দেয়, এটা হবে না। মেনটেন্যান্স লেভেল অফ অক্সিজেন হবে না, এর সাথে কোনো অক্সিজেন ভূমিকা নেই। প্রিভেন্টস অ্যাসিড রেন, এটাও হবে না, বরং অ্যাসিড রেন করতে সাহায্য করে। তাহলে অ্যান্সার কি হবে? এটা ইউভি ইউভি রে এন্ট্রিতে বাধা দেয়। ঠিক আছে, কেউ কিছু বলছো? এটা ইউভি রে এন্ট্রিতে বাধা দেয়, হ্যাঁ। ওকে, হ্যাঁ, এ হবে। ঠিক আছে, এবারে দেখো আমাদের অ্যাকচুয়ালি মেনলি যদি তোমার শুধু বলে ও, ও মানে কি? এটা হলো একটা অক্সিজেনের মৌল। ঠিক আছে, O2 মানে কি? O2 মানে অক্সিজেন গ্যাস। আর যখন তিনটে ও মানে অক্সিজেনের তিনটে অণু একসাথে হয়ে যায়, O3, দিস ইজ কল ওজন, ওজন গ্যাস। ঠিক আছে, ওজন আমাদের দুই প্রকারেরই আছে, একটা হলো ব্যাড ওজন, একটা হলো গুড ওজন। ঠিক আছে, ব্যাড ওজনটা কোথায় থাকে আর গুড ওজনটা কোথায় থাকে? ব্যাড ওজনটা থাকে আমাদের ট্রোপোস্ফিয়ারে। ঠিক আছে, আর গুড ওজনটা কোথায় থাকে? দিস ইজ সিচুয়েটেড অ্যাট স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, কেন এটাকে গুড বলা হচ্ছে? কারণ এটা আমাদের ওই যে ইউভি রেটাকে, যেটা আমাদের অ্যান্সার হলো, এটা প্রিভেন্ট করে আসতে, এটাকে আবার ফিরিয়ে দেয়, পৃথিবীতে আসতে বাধা দেয়। আর ট্রোপোস্ফিয়ারের মধ্যে যে ওজনটা থাকে ট্রোপোস্ফিয়ারের মধ্যে, এটা অ্যাকচুয়ালি কি হয়? এটা অ্যাকচুয়ালি গ্রিন হাউস এফেক্টে সাহায্য করে, মানে পৃথিবীর আমাদের উষ্ণায়নে সাহায্য করে। এবারে গ্রিন হাউস এফেক্ট থেকে একটা ভালো কোশ্চেন তোমাদের প্রায় সময় পড়ে, তোমাদের ডাউট হয় যে গ্রিন হাউস নিয়ে একটা প্রশ্ন পড়ে এবং অপশনে থাকে জলীয় বাষ্প মানে H2O, আর থাকে CO2। এবারে আমি যদি তোমাদের দুটো প্রশ্ন করছি, যারা লাইভে আছে তারা বলবে। প্রথম প্রশ্ন হলো, কোনটি সবচেয়ে ক্ষতিকর গ্রিন হাউস গ্যাস? অ্যান্সার কি হবে? CO2। CO2। এবং যদি বলা হয় কোন গ্রিন হাউস গ্যাসটা, ভালো করে শুনবে এটা, আর এক্সামের সময় তোমার কোনো মানে কনফিউশন হবে না। H2O মানে যেটা জলীয় বাষ্প, এই গ্রিন হাউস গ্যাসটা পৃথিবীতে সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে পৃথিবীতে বেশি থাকে। ঠিক আছে, যদি বলো যখন ক্লিন স্কাই থাকবে এটার পরিমাণ প্রায় 36 থেকে 60% থাকে। আর যখন আমার মানে ক্লাউডি আমার ওয়েদার থাকবে, মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে, তখন এর পার্সেন্টেজ হয় 66 থেকে 86% পর্যন্ত এটা উঠে যায়। ঠিক আছে, সো মোস্ট অ্যাবান্ডেন্ট, মোস্ট সবচেয়ে বেশি, মোস্ট হিউজ পরিমাণ, হিউজ অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাস আমাদের পৃথিবীতে কোনটা থাকে? H2O। কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস কোনটা, সবচেয়ে বেশি উষ্ণায়নে সাহায্য করে কে? সেটা হবে CO2। ক্লিয়ার? দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা গেছে? ওকে। সো আমাদের ট্রোপোস্ফিয়ার অ্যাকচুয়ালি আমাদের ভূপৃষ্ঠ থেকে কত কিমি বলবে এটা? আমাদের যে নিরক্ষরেখায় থাকে 18 কিমি, আর পোলে থাকে কত? পোলে থাকে আমার 8 কিমি, তাই তো? স্ট্র্যাটোস্ফিয়ারের হাইটটা কত? এটা 50 কিমি পর্যন্ত আমার দেখা যায়। ঠিক আছে, আমাদের যে যত ন্যাচারাল ক্যালামিটি কোথায় হয় সেটা ট্রোপোস্ফিয়ারে হয়, আর জেট প্লেন কোথা থেকে চলে এটা আমরা সবাই জানি, স্ট্র্যাটোস্ফিয়ার থেকে চলে। ওকে, ওভারঅল এটাই ছিল। এবারে আমি যদি বলি, এই যে এখানে দেখলে অ্যাসিড রেন, অ্যাসিড রেনটা কি অ্যাকচুয়ালিতে? এই যে আমাদের কলকারখানার ধোঁয়া বা আমাদের যে যানবাহনের ধোঁয়া ইত্যাদি যে দূষণ, সেগুলো আমাদের যখন SO2 এবং সালফিউরিক সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড NO2 সাথে যখন বিক্রিয়া করে কি উৎপন্ন করে? দুটো বিষাক্ত গ্যাস উৎপন্ন করে, সেটা হবে কি? এবং তার সাথে যখন আমার জলীয় বাষ্প এসে, মানে বৃষ্টির জল এসে মেশে এদের সাথে, তখন কি হয়? সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, আর কি নাইট্রিক অ্যাসিড আমার উৎপন্ন হয়, যেটা অ্যাসিড রেনের জন্য দায়ী।
ঠিক আছে? তাহলে এদের সাথে মিশে একটা বিষাক্ত গ্যাস ফর্মেশন করলো, বিভিন্ন আমাদের যে ধোঁয়াগুলো। তারপরে যখন বৃষ্টি নামছে উপর থেকে, তখন সেই বৃষ্টিতে এদের সাথে রিয়াকশন করে কি করলো, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, এটাই আমাদের অ্যাসিড রেনের জন্য দায়ী। অ্যাসিড রেন কি করছে, আমাদের যে তাজমহলের সাদা, যে চকচকে মার্বেলের সাদা পাথরটা ধীরে ধীরে কালচে হয়ে যাচ্ছে, কার ফলে? অ্যাসিড রেনের ফলে। ঠিক আছে? এখান থেকে ইম্পর্টেন্ট হলো আমাদের এই ইনফরমেশন যেগুলো আমরা ডিসকাস করলাম। তাহলে মেনলি সবচেয়ে ভেরি মাচ ইম্পর্টেন্ট হলো গ্রিন হাউসের জন্য H2 আর CO2 যে ডাউটটা, যে কনফিউশনটা, সেটা ক্লিয়ার হলো এখান থেকে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো নেক্সটটা চলো। নেক্সট কি বলছে, হোয়াট ওয়াজ দ্য ডেট অফ কুইন্স প্রোক্লেমেশন? কুইন্স ঘোষণা মানে ব্রিটিশ রানীর ঘোষণার তারিখ কত ছিল? যারা লাইভে আছে অ্যান্সার দাও দেখি, কত হবে? 1st November 1858. অপশন এ বি সি ডি এভাবে বলো। অপশন এ স্যার। A. অপশন এ হবে। অপশন এ, ভেরি গুড, অপশন এ। দিস ইজ আওয়ার অ্যান্সার, 1st November 1858। এবারে যদি বলি এই যে কুইন্স প্রোক্লেমেশন, এখানে কোন একটা হয়? এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। ঠিক আছে? এবারে স্যার এটাকে গভর্নমেন্ট অ্যাক্ট কেন বলছে? প্রথমত বলি, এখানে তোমাদের কিছু কিছু কনফিউশন থাকে। প্রথমে দেখবে রেগুলেটিং, 1 মিনিট আমি চার্জারটা লাগিয়ে দিই, 1 মিনিট। প্রথমে দেখবে যে আমাদের রেগুলেটিং অ্যাক্ট থাকলো, তারপরে আমাদের পিটস ইন্ডিয়া অ্যাক্ট এলো, এগুলো এলো। তো তোমরা একটা দেখতে পাবে চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট নামকরণ মানে কেন হয়েছে? যে অ্যাক্ট গুলো হতো সেগুলো একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেগুলোকে রিনিউ করতে হতো, রিনিউয়ালের জন্য আবার মিটিং ডাকতো। তো এই জন্য ওটার নাম হয়েছে চার্টার অ্যাক্ট। ঠিক আছে? এরপরে হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কেন বলছে এটাকে? 1858 সালে কি করলো, যখন আমাদের মহাবিদ্রোহ হলো 1857-তে, আমরা সবাই জানি মহাবিদ্রোহ একটা হিউজ পরিমাণে হয়েছে, এর থেকে বড় বিদ্রোহ ভারতে এর আগে কখনো হয়নি। ওকে, তখন ব্রিটিশ যে রানী থাকে, ক্রাউন থাকে, কি বুঝে গেল, আর আমাদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে তার উপরে দায়িত্বভার রাখলে চলবে না। এ মানে প্রথমত ভীষণ করাপশন করছে, দ্বিতীয়ত রাজস্ব এক তুলছে, রিপোর্ট এক পাঠাচ্ছে, আর তৃতীয়ত এর হাতে যখন আমি অ্যাডমিনিস্ট্রেশন ছাড়ছি, মানে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতা যখন এর হাতে আমি দিচ্ছি, এ কি করছে? অ্যাডমিনিস্ট্রেশন তো করছেই করছে, কিন্তু সেটা খুবই খারাপ ভাবে করছে, মানুষদের উপর খুব অত্যাচার করছে, একটা মানে ধর্মীয় দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছে। তো এটার ফলে আমাদের আয়ু আস্তে আস্তে ভারতে কমে যেতে পারে। তো যখন ব্রিটিশ ক্যাবিনেটে এগুলো ডিসকাস হলো, তখন রানী কি বললো, এবার এখানে একটা গল্প বলছি শোনো। ভারতে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছে, তো অনেক এই যে 1857-র অনেক আগে থেকে, যখন যারা ইংল্যান্ডে যারা ক্যাবিনেট মিনিস্টার, ইংল্যান্ডে যারা ক্যাবিনেটে মানে বসে থাকে, এরা এদের কাছে অনেক আগে থেকেই খবর যাচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসাররা বিরাট করাপশন, মানে বিরাট করাপশন আর কি করছে এখানে। ঠিক আছে? তোমার ফিনান্সিয়ালি ভুলভাল রিপোর্ট পাঠাচ্ছে, ভুলভাল অ্যাডমিনিস্ট্রেশন পলিসি ক্রিয়েট করছে। তো অনেক দিন ধরে ওরা একটা সুযোগের অপেক্ষায় ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কিভাবে আমি ক্ষমতাটা হাতাবো আমাদের কাছে। কেননা প্রচুর ভুলভাল রিপোর্ট আসছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ড থেকে এসছে, এরও তো জাসুস আছে যে ইংল্যান্ডে খবর পাঠানোর জন্য। তো 1857 সালের বিদ্রোহের পরে যখন ক্রাউন ক্ষমতাটা নিয়ে নিল, এটা কেবল এই বছরের সিদ্ধান্ত নয়, অনেক আগে থেকেই এই প্ল্যানটা ক্যাবিনেট মিনিস্টারদের, ব্রিটিশ ক্যাবিনেট মিনিস্টারদের মনে ছিল যে আমি একটা সুযোগের অপেক্ষা করব। যখন তারপরে মহাবিদ্রোহটা হলো, তখন তারা একটা ভালো সুযোগ পেয়ে গেল। তখন ভালো করে রানীকে বোঝালো যে অনেকদিন, শুধু আজ নয়, অনেক আগে থেকেই করছে, এখন না নিলে পরবর্তীকালে কিন্তু আমাদের তল্পিতল্পা গুড়িয়ে ভারত থেকে চলে আসতে হবে, কারণ ওখানকার জনগণ বেশি দিন মেনে নেবে না। তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডাকলো কে? ব্রিটিশ ক্রাউন। এটা কোথায় ঘোষণা হয়? এটা এলাহাবাদে এটা ঘোষণা হয়। এই যে ঘোষণাপত্রটা, সেটা পড়া হয় কোথায়? এলাহাবাদে। তো সেখানে মেনলি তিন চারটে জিনিস মেনলি এখান থেকে অ্যাবলিশ করা হয়, মানে বাদ দেওয়া হয়। কি? প্রথমত হলো যে রিলিজিয়নের দিক থেকে ভেদাভেদ করা বাদ দেওয়া হয়, এই ঘোষণাতে বলা হয়। ইকুয়ালিটি আনা হয়। ইকুয়ালিটি মানে কি? তোমরা দেখবে মহাবিদ্রোহের কারণে পড়বে, ভারতের সৈনিকদের জন্য আলাদা বেতন, ব্রিটিশদের জন্য আলাদা বেতন, ঝুঁকিপূর্ণ এলাকায় ভারতের সৈনিক যেত আগে, ব্রিটিশ সৈনিক যেত পরে, এটসেট্রা এটসেট্রা, যে আনইকুয়ালিটি, সরি ইনইকুয়ালিটি যে ছিল, তো সেগুলো সেটাকে স্ট্যাবলিশ করা হয়। তারপরে কি করা হয়? ডক্ট্রাইন অফ ল্যাপস, মানে সত্যবিলোপ নীতি। সত্যবিলোপ নীতি এটাকে অ্যাবলিশ করা হয়। কে সত্যবিলোপ নীতি আনিয়েছিল? 1848 সালে এটা আমাদের লর্ড স্যার। লর্ড
লর্ড ডালহৌসি এটাকে করেছিল, এবং এটা আমাদের প্রথমে এই এই ক্রোনোলজিটা জেনে নাও, প্রচুরবার পরীক্ষা আসে, ঠিক আছে? প্রথমে কে করেছিল? সাতারা, 1948। তারপরে কে করেছিল? তারপরে এটা মানে এই সত্যবিলোপ নীতির জন্য যে রাজ্যটা নিয়েছিল সেটা হলো ঝাঁসি, এইট 19 বলছি, 1848। তারপরে হবে 1853। তারপরে ঝাঁসির পরে যাকে নিয়েছিল সে হলো নাগপুর, সেটা হলো 1854। নাগপুরের পরে যেটা নিয়েছিল সেটা হলো অবধ, মানে অবধ, ঠিক আছে? অযোধ্যা, অযোধ্যা না, অবধের বাংলাটাকে মিউজিক মনে নেই, AWADH, বাংলাটা তোমরা জেনে নিও। এটা হলো 56, ঠিক আছে? এই ক্রোনোলজিটা কিন্তু অনেকবার অপশনে দেয়, ম্যাচ করতে দেয়, ঠিক আছে? এটা জেনে নেবে। ওকে, তো এটা লর্ড অযোধ্যা স্যার ডালহৌসি। কত বললেন স্যার? হ্যাঁ, কোনটা? অযোধ্যা সালটা? হ্যাঁ, অবধের হলো তোমার 56। ওকে, তো লর্ড ডালহৌসি এটাকে আনে 1848-এ। এটাকে প্রথম সাতারা কে নেওয়া হয় এই সত্যবিলোপ নীতির জন্য, যে ব্রিটিশদের আন্ডারে নিয়ে নেওয়া হয়, ঠিক আছে? তো এটা হলো এছাড়াও বোর্ড অফ কন্ট্রোল এটা এবং কোর্ট অফ ডাইরেক্টর, যেটা আমাদের রেগুলেটিং অ্যাক্টে ইনিশিয়েট করা হয়েছিল, সরি, পিটস ইন্ডিয়া অ্যাক্টে যেটা ইনিশিয়েট করা হয়েছিল সেটাও অ্যাবলিশ করে দেওয়া হয়, ঠিক আছে? যে এরাও ঘাপলা করছে, এরাও করাপশন করছে, এদেরকেও ছাঁটাই করো। এবারে এই ঘোষণাতে নতুন কিছু পোস্ট করা হয়। কি? প্রথমত হলো ভাইসেরয়। ভাইসরয় পোস্টটা চালু করা হয়, যেটা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল, জিজিআই ছিল, তাকে বলা হয় ভাইসরয়। এবার এটা বলবে কোথায়? এটা অনেক জায়গায় হয়তো তোমাদের বইয়ে পাবে না। এটা ইন্ডিয়াতে যখন ওই ব্যক্তিটা থাকবে তখন ওকে ভাইসরয় বলা হবে। তারপরে ও যদি লন্ডনে চলে যায় তো ওকে ওই গভর্নর জেনারেল নামেই কিন্তু ডাকা হবে, ঠিক আছে? এটা মনে রাখবে, অতটা ইম্পর্টেন্ট নয়, কনসেপ্ট ক্লিয়ার দিয়ে জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কি করা হয় তাহলে? প্রথম কে? লর্ড ক্যানিং। আমাদের প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিং। লর্ড এবারে ক্যানিং। ভাইসরয় রিপোর্ট করবে কাকে? ভাইসরয় রিপোর্ট করবে সেক্রেটারি অফ স্টেট কে। যে বসবে কোথায়? যে বসবে লন্ডনে, ঠিক আছে? এবার মনে করো সেক্রেটারি অফ স্টেট তো একটা অফিসে বসবে, এর তো একটা অফিস থাকবে, সেই অফিসের নামটা কি? ইন্ডিয়ান কাউন্সিল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান কাউন্সিল, এটার যে অফিস থাকবে সেক্রেটারি অফ স্টেটে, তার নাম ইন্ডিয়ান কাউন্সিল। সেক্রেটারি অফ স্টেট রিপোর্ট করবে কাকে? সে রিপোর্ট করবে আমাদের ক্রাউনকে। এই হলো চেন অফ অথরিটি, ঠিক আছে? হায়ারকিটা জেনে নাও। ওকে, তো এই ছিল ডিটেল। এছাড়া ওকে, হ্যাঁ, যেটা মেন ইম্পর্টেন্ট বলতে ভুলে গেলাম, এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858, এটার অনেকগুলো নাম আছে। কি নাম আছে? প্রথমে এটাকে বলা হয় গুড গভর্নেন্স অ্যাক্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষা এসছে। গুড গভর্নেন্স অ্যাক্ট, ঠিক আছে? এর অপর নাম হলো গুড গভর্নেন্স অ্যাক্ট। বোঝা গেছে? ওকে, সো দিস ইজ দ্য ডিটেলস, এটা তোমরা নোট করে নিও। নেক্সট, কি বলছে? দ্য ফার্স্ট নন কংগ্রেস গভর্নমেন্ট এট সেন্টার ওয়াজ লেড বাই। প্রথম নন কংগ্রেস গভর্নমেন্টের নেতা কে ছিল? বলো তো দেখি। প্রথম নন অপশন কংগ্রেস গভর্নমেন্ট কি হবে? মোরারজি দেসাই। মোরারজি অপশন বি। দেশাই। অপশন বি। ওকে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুরবার পরীক্ষা এসছে এটা। এবারে এই মোরারজি দেশাই নিয়ে কিন্তু অনেক একটা খুব ভালো প্রশ্ন অনেক সময় পরীক্ষায় আসে, যেটা অনেক সময় অনেকে ভুল করে, যেটা কি? মোরারজি দেশাই ইনি হলেন সবচেয়ে ওল্ডেস্ট পিএম। কেন? ইনি প্রায় 78 বছর বয়সে পিএম হয়েছিল, ঠিক আছে? সবচেয়ে ওল্ডেস্ট পিএম, সবচেয়ে বৃদ্ধ পিএম ইনি, ঠিক আছে? ইনি কোন পার্টি থেকে ছিল? ইনি ছিল জনতা পার্টি থেকে, ঠিক আছে? ইনি ছিলেন জনতা পার্টি থেকে। ইনি প্রথম কি আনে? ইনি প্রথম রোলিং প্ল্যান আনে। রোলিং প্ল্যান মানে কি? রোলিং প্ল্যান মানে হলো, যেমন তোমরা আগে প্ল্যানিং কমিশন দেখেছিলে, যে 5 বছর করে করে আছে, আমরা ওটা করবো, 5 বছর করে করে দেওয়া আছে। রোলিং প্ল্যান মানে, ভাই আমি প্রথম বছরে একটা প্ল্যান করব, সেটা একটা রেজাল্ট দেবে, সেই রেজাল্টের অ্যাকর্ডিং আমি দ্বিতীয় বছরের প্ল্যান করব, তার সে একটা রেজাল্ট দেবে, তার অ্যাকর্ডিং আমি তৃতীয় বছরে, অ্যান্ড সো অন, এইভাবে চলবে, ঠিক আছে? এটা ছিল মোরারজি দেশাই রোলিং প্ল্যান, এস্টাবলিশ বাই রোলিং প্ল্যান এস্টাবলিশ বাই মোরারজি দেশাই। ওকে, ওটা ছিল মানে 1978 টু 80। 1970। 1978 থেকে 80। হ্যাঁ, না, রোলিং প্ল্যানের ডিটেলস কিন্তু এটা 1 বছর করে করে একটা প্ল্যান হ্যাঁ হবে। হ্যাঁ মোরারজি দেশাই কবে থেকে কবে তোমার প্রাইম মিনিস্টার ছিল? 1977 থেকে 1979। ওকে,
আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট আছে যেটা তোমার হলো আহ, যখন কোথায় গেল, হ্যাঁ, 1975 1975 কি হলো আমাদের ইমার্জেন্সি। এমার্জেন্সিটা যেটা হয়েছিল, যেটার ফলে ইন্দিরা গান্ধী পিএম থেকে সরে শেষমেশ পর্যন্ত। এটা কেন হয়েছিল কেউ বলতে পারবে? ন্যাশনাল এমার্জেন্সি হয়েছিল, বাট এর পিছনে ব্যাকগ্রাউন্ডে গল্পটা কি ছিল? এখানে একটা কেস হয়েছিল যেটার সাথে তোমার ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার পলিটির একটা লিঙ্ক আছে, ভালো জেনে নাও। ওইটা রাজ সেই 1973। রাজনারায়ণ ভার্সেস ইউপি গভর্নমেন্ট একটা কেস হয়েছিল। এখানে রাজনারায়ণ যিনি ছিলেন উনি কিন্তু আহ, প্রথমত বলি, এখানে ইন্দিরা গান্ধী দাঁড়িয়েছিল কোথা থেকে? বারেলি কনস্টিটিউয়েন্সি থেকে উনি দাঁড়িয়েছিল ভোটে। তো মানে এখানে দেখা গিয়েছিল যে ইন্দিরা গান্ধী হারবে শিওর, বাট কিভাবে ভোট পেলে ইন্দিরা গান্ধী, এর ডেটাটা পাবলিশ করা হয়নি। তখন রাজনারায়ণ ভার্সেস ইউপি গভর্নমেন্ট, মানে রাজনারায়ণ একটা কেস করেছিল যে আমরা কেন তথ্য জানতে পারবো না। তো সেই কেস থেকে আমাদের যা আরটিআই একটা, সেটা কিন্তু আমাদের এসছিল, ঠিক আছে, তথ্যের অধিকার আইন। তো এর ফলে কি হয়, 1970, এবার বলবে স্যার 1970-তে যখন যদি ইলেকশন হয়, তাহলে তো মোরারজি দেশাই 1970 মানে 5-এ আসার কথা, উনি 77-এ কেন আসলো? তখন ইন্দিরা গান্ধী কি কি করেছিল, ন্যাশনাল এমার্জেন্সি ডাকিয়ে এটাকে 2 ইয়ার এক্সটেন্ড করেছিল, মানে 1977 পর্যন্ত এটাকে এক্সটেন্ড করে, শেষমেশ উনি চলেও যায়। ঠিক আছে, বোঝা গেছে, কনসেপ্টটা ছিল এটাই। আচ্ছা, এরপরে আমাদের আর একটা যেটা ইম্পর্টেন্ট, সেটা কি হলো, আমাদের কি আছে, চৌধুরী চরণ সিং। চৌধুরী চরণ সিং কি, এনার যে পিরিয়ডটা ছিল 1979 থেকে 1980, এনার যে বার্থ অ্যানিভার্সারি, এটা ইম্পর্টেন্ট। এনার বার্থ অ্যানিভার্সারি ছিল 23শে ডিসেম্বর। এই দিনকে কি পালন করা হয়, এনিওয়ান, কেউ বলতে পারবে? ন্যাশনাল ফার্মার ডে। ঠিক আছে, কিন্তু তোমরা এর সাথে গুলিয়ে ফেলবে না, এটা বললাম বলে মনে পড়লো, জয় কিষান জয় জওয়ান কিন্তু আবার এনার সাথে কোনো কানেকশন নেই। এই যে স্লোগানটা, এই স্লোগানটা কে দিয়েছিল? এই স্লোগানটা লাল দিয়েছিল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী। ন্যাশনাল ফার্মার ডে পালন করা হয় চৌধুরী চরণ সিং এর বার্থডেতে, বাট এনার সাথে জয় কিষান জয় জওয়ানের কোনো, এই স্লোগানের কোনো কানেকশন নেই। এই কানেকশনটা দেওয়া হয়েছিল লাল বাহাদুর শাস্ত্রী, যার বার্থডে আর গান্ধীজির বার্থডে কি সেম, 2 অক্টোবর। ঠিক আছে, গান্ধীজির বার্থডেতে ইউএন কি ঘোষণা করেছে? ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে। ক্লিয়ার? ওকে। চৌধুরী চরণ সিং নিয়ে আরো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো, ইনি কখনো পার্লামেন্ট ফেস করেনি। এনার ফেস করতে হয়নি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, এসো অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ীর কি আছে, এনার যে ডেট অফ বার্থ, সেটা হলো 25শে ডিসেম্বর, মানে আমাদের বড়দিনের দিনে। সেখানে কি বলা হয়, এই দিনটাকে ইন্ডিয়া গুড গভর্নেন্স ডে বলে পালন করে। গুড গভর্নেন্স ডে বলে পালন করা হয়। ওকে, নেক্সট আমাদের কি আছে, জয়প্রকাশ নারায়ণ কি আছে, জয়প্রকাশ নারায়ণের আমাদের যে ইনি আমাদের দিয়েছিল কি প্ল্যান, সর্বোদয় প্ল্যান, যেটাতে উপর বেস করে, যেখানে প্ল্যানিং কমিশন নিয়ে অনেক কিছু লেখা ছিল। ঠিক আছে, প্ল্যানিং কমিশন নিয়ে বা প্ল্যানিং কমিশনের আইডিয়াটাই সর্বোদয় প্ল্যান থেকেই কিন্তু এসেছিল। প্ল্যানিং কমিশন তাহলে এটা কবে হয়েছিল? 1950-তে। ওটা মানে এই প্ল্যানটা আমাদের জয়প্রকাশ নারায়ণের সময় এই প্ল্যানটা পাবলিশ হয়েছিল, সর্বোদয় প্ল্যান। ঠিক আছে, যার থেকে প্ল্যানিং কমিশন মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছিল, পরে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু করা হয়, এনিওয়ান? কবে থেকে চালু করা? 1950, 15 মার্চ 1950। ওকে, মনে রাখবে, 15 মার্চ 1950। কিন্তু প্রেজেন্ট ডেতে এটা কি হয়? প্রেজেন্ট ডেতে এটা হয় আমাদের নীতি আয়োগ, ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজিক্যাল ইনস্টিটিউট, তাই তো? ঠিক বললাম কি? না, ট্রান্সফর্মিং ইনস্টিটিউট, সরি, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ওকে, এটা কবে থেকে শুরু হয় বলবে? 1 জানুয়ারি 2015। ওকে, এই ডিটেলস গুলো কিন্তু তোমরা
ভালো করে নোট করে নেবে, প্রত্যেকটা ডিটেলসে কিন্তু আমাদের থেকে কোশ্চেন অলরেডি এসছে। নেক্সট নেক্সট কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ দ্য পার্ট অফ ওয়াটার সাইকেল? কোনটা ওয়াটার সাইকেলের পার্ট 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 সেটাই বলছে। এই কোশ্চেনটা যে এসেছিল না, এটা অনেকে বলেছিল কোশ্চেনটা ভুল, কিন্তু কোশ্চেনটা এই কোশ্চেন আসলে তুমি এই অপশনটাই টিক দেবে, ইভাপোরেশন। দেখে নাও। ইভাপোরেশন হবে। না, এখানে সাবলিমেশনও কিন্তু ওয়াটার সাইকেল একটা পার্ট। যে যে বলছে ভুল, সে ভুল নয়, কিন্তু এটাকে জাস্ট যদি অপশন এরকম দেয় তখন আমি ইভাপোরেশন বলবো, ঠিক আছে? যখন তুমি গুগলে সার্চ করে দেখবে ওয়াটার সাইকেল, সাবলিমেশন বলে ওয়ার্ডটাও তুমি ওখানে পাবে। বাট যদি এরকম আমার এ বি অপশনটা না থাকে, তখন আমি আমার ফার্স্ট চয়েস হবে ইভাপোরেশন। কি কি আমি একটু বলে দিই, ওয়াটার সাইকেলে অনেকগুলো জিনিস থাকে। প্রথমে হলো ইভাপোরেশন। ইভাপোরেশন কি, এটা আমরা সবাই জানি, বাষ্পীভবন, জল যখন বাষ্প হয়ে উবে যায়, ঠিক আছে? এছাড়া সাবলিমেশন মানে কি, ডিরেক্ট সলিড থেকে কি হয়, গ্যাস হয়। এখানে লিকুইড মাঝখানে হয় না, যেমন কি আমাদের কর্পূর, ঠিক আছে? ফ্রিজিং মেল্টিং তোমরা জানো, ফ্রিজিং মানে হিমায়ন, ঠিক আছে, জমে বরফ হয়ে যাওয়া, মেল্টিং মানে গরম, এটা তো ঠিক আছে, এই দুটো। এবারে আমার কথা হলো, ওয়াটার সাইকেলে নিয়ে আরো অনেকগুলো টার্মস আছে যেগুলো নিয়ে অনেকবার পরীক্ষায় পড়ে। প্রথম টার্মস হলো, লেখো পার্টিসিপেশন, ঠিক আছে? সরি, পার্টিসিপেশন বলছে, পার্সিপিটেশন। পার্সিপিটেশন এর মানে কি, বৃষ্টিপাত। মনে রাখ, এর মানে হলো বৃষ্টিপাত, ঠিক আছে? বৃষ্টিপাত, তোমার যে বৃষ্টিপাত, যখন বৃষ্টি ভূপৃষ্ঠে পড়ে এরকম ভূপৃষ্ঠের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে যায়, এটাকে বলা হয় পার্সিপিটেশন। যারা ভূগোল আছে অনার্সে এটা পড়ে আর কি, এই টার্মসটা পায়। এরপর আছে কন্ডেনসেশন। কন্ডেনসেশন মানে কি, ঘনীভবন, ঠিক আছে? মানে যখন মেঘ যখন ঠিক বৃষ্টি হওয়ার আগে একদম কালো, ঘন কালো যে মেঘ, দিস ইজ কল্ড কন্ডেনসেশন বা ঘনীভবন। এরপরে আমার আছে তোমার ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন মানে কি, প্রস্বেদন। মানে কি, যখন তুমি গাছের পাতা থেকে গাছের পাতা থেকে জল যখন বাষ্পীভূত হয়ে যায়, সেটাকে বলা হয় প্রস্বেদন, গাছের পাতা থেকে। ওকে, সেটাকে বলা হয় প্রস্বেদন। আর একটা ইম্পর্টেন্ট, সেটা হলো রান অফ। এটা একবার পরীক্ষা এসেছিল। রান অফ মানে কি, রান অফ মানে হলো, যখন পর্বতের উপরে বৃষ্টি হলো, এই বৃষ্টির জল যখন গড়িয়ে 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 নিচে পড়ে, এটাকে, এই টার্মসটাকে বলা হয় ইংলিশে রান অফ, ঠিক আছে? আর একটা হলো ইম্পর্টেন্ট, সেটা হলো ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন, মনে করো বৃষ্টি হলো, এই ভূমি আছে, বৃষ্টির জল যখন ভূমি থেকে মাটি, মানে যখন ভূপৃষ্ঠ থেকে মাটির নিচে চলে গেল, দিস ইজ কল্ড ইনফিল্ট্রেশন। আর ঠিক যখন আরেকটু গভীরে চলে গেল জলটা, আরো অনেকটা মাটির গভীরে চলে গেল, সেটাকে বলা হয় পার্কুলেশন। ওকে, প্রত্যেকটা টার্মস বোঝা গেছে? নেক্সট চলো, ক্লাস কি ফাস্ট হয়ে যাচ্ছে না তো? চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফর্মাল ইনস্ট্রুমেন্ট অফ এক্সিকিউটিভ কন্ট্রোল ওভার অ্যাডমিনিস্ট্রেশন? নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রশাসনের উপর নির্বাহী নিয়ন্ত্রণ, নির্বাহী মানে এক্সিকিউটিভ কন্ট্রোল, নির্বাহী নিয়ন্ত্রণের একটি আনুষ্ঠানিক উপকরণ নয়? ঠিক আছে, এনিওয়ান, কেউ বলতে পারবে? যদি প্রথমে বলি স্যার, পলিটিক্যাল ডাইরেকশন। পলিটিক্যাল Professional ডাইরেকশন, ethics. হ্যাঁ, ভেরি গুড। পলিটিক্যাল ডাইরেকশন তো এটা তো আছে, এটা তো আমার, তার মানে উত্তর আমার হবে না, এটা তো থাকেই। আমার যে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ টাজ করি, বিভিন্ন পলিটিশিয়ান লোকেরা তো ডাইরেকশন দেয়। আচ্ছা, পার্সোনাল ম্যানেজমেন্ট মানে কি, তোমার যখন অথরিটি বলবে এই এটা করতে হবে, তোমাকে তো সেটা করতে হবে, মানে ম্যানেজমেন্ট তোমাকে তো করতে হবে। অর্ডিনেন্স মানে কি, অর্ডিনেন্স মানে, অর্ডিনেন্সটা কে 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 জারি করতে পারে? এটা রাষ্ট্রপতি জারি করতে পারে, প্রেসিডেন্ট। কোন আর্টিকেলে জারি করতে পারে? স্যার 123 123 আর্টিকেলে উনি অর্ডিনেন্স জারি করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তোমার তো আর এই অর্ডিনেন্সটা কত বছরের মধ্যে, মানে এর মেয়াদ কত থাকে? 6 মান্থ থাকে, ঠিক আছে? যদি তোমার এটা বাড়াতে হয়, ঠিক আছে, তখন তুমি এটা ডিসকাশনের পরে যদি তোমার এটা বাড়াতে হয় বা কিছু করতে হয়, তার জন্য 6 উইক সময় তোমার দিতে হয়, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এই অর্ডিনেন্স কখন এটাকে করা যায়, কখন এটাকে পাস করানো যায়? যখন মনে করো পার্লামেন্টের কোনো সেশন নেই, এই মুহূর্তে পার্লামেন্টের কোনো সেশন নেই, তখন অর্ডিন্যান্স পাস করানো যায়।
সো এই তিনটেই কি আমরা দেখছি এক্সিকিউটিভ মানে অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, এই তিনটেই কিন্তু সম্পর্কিত আছে। সো আমাদের অ্যান্সার কি হবে? প্রফেশনাল এথিক্স। ওকে, নেক্সট চলো। নেক্সট কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং periodicals is not correctly matched with its editor? ঠিক আছে, কোন পত্রিকা বা কোন বইয়ের সাথে তার এডিটরের ম্যাচ নেই? ওকে, বন্দে মাতারাম ম্যাচ ইজ নট কারেক্টলি, ঠিক আছে। অরবিন্দ ঘোষ, এটা কি ঠিকঠাক আছে? নিউ ইন্ডিয়া বিপিন চন্দ্র পাল, এটা কি ঠিকঠাক আছে? বলো, তোমরা বলো, তোমরা তো আছো ক্লাসে। কার কার কোনটা অ্যান্সার মনে হচ্ছে? সন্ধ্যা বারীন্দ্র ঘোষ। সন্ধ্যাটা সন্ধ্যা? নেই, সন্ধ্যাটা সন্ধ্যা হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায় ব্রহ্মবন্ধু এরকম কিছু ছিল। উপাধ্যায়, সন্ধ্যাটা কে হবে তাহলে? ওটাই তো বলছি। ব্রহ্মবন্ধু ব্রহ্মবান্ধব ব্রহ্মবন্ধ উপাধ্যায় উপাধ্যায়। এরকম কিছু ছিল। ভেরি গুড, তাহলে বন্দে মাতারাম অরবিন্দ ঘোষ। আচ্ছা, অরবিন্দ ঘোষ না, ইনি পুডুচেরিতে একটা আশ্রম, এটাও মনে রাখবে, ইনি পুডুচেরিতে একটা আশ্রম প্রতিষ্ঠা করেছিল। এটা একটু মনে রাখবে, এটা একবার পরীক্ষায় এসেছিল, পুডুচেরিতে কি আশ্রম প্রতিষ্ঠা করেছিল। এটা মানে বন্দে মাতারাম তোমার অরবিন্দ ঘোষ, ঠিক আছে। আচ্ছা, সন্ধ্যাটাকে বীরেন্দ্র ঘোষ নয়, এটা হবে তোমার, আমার অ্যান্সার এখানে হবে এটাই, এটা বীরেন্দ্র ঘোষ হবে না, এটা হবে বিবি উপাধ্যায়, ঠিক আছে। তাহলে বীরেন্দ্র ঘোষের লেখা একটা ইম্পর্টেন্ট বই মনে রাখবে, এটা হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টেল অফ মাই এক্সাইল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুক, ঠিক আছে। যুগান্তরকে ভূপেন্দ্রনাথ দত্ত ঠিক আছে, নিউ ইন্ডিয়াকে বিপিন চন্দ্র পাল ঠিক আছে, বন্দে মাতরম অরবিন্দ ঘোষ ঠিকই আছে। বোথ আর, দিস থ্রি আর কারেক্ট। ওকে, নেক্সট আমাদের অ্যান্সার কি? টেল অফ এক্সাইলটা মনে রাখবে, এটা বেশ অনেকবার পরীক্ষায় এসছে। আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি স্টেটমেন্ট অ্যাবাউট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের উপরে কোন বক্তব্যটা সঠিক, এটাই বলতে চাইছে। কি বলছে? বোথ হরপ্পা এন্ড মহেঞ্জোদারো আর লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ রিভার। নো, এটা সঠিক নয়। কেন? আমরা জানি রাভি নদীর তীরে হরপ্পা তো আছেই আছে, কিন্তু মহেঞ্জোদারো আছে কার তীরে? ইন্দাস কে হবে নদীর স্যার? তীরে, ইন্দাস। ইন্দাস। বোথ চানহুত্র এন্ড কালীবঙ্গান ওয়ার লোকেটেড ইন দ্য বাউন্ডারিজ অফ প্রেজেন্ট বাই রাজস্থান। প্রেজেন্ট বলেছে কিন্তু, প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট এরা দুজন সব কোথায়? এরা দুজন সব পাকিস্তানে, ঠিক আছে। অপশন এরা দুজন, সি হবে, অপশন সি হবে, সি এরা হবে দুজন সব কোথায়? answer। হ্যাঁ, এরা দুজন সব কিন্তু পাকিস্তানে। ওকে, আচ্ছা, নেক্সট কি বলছে? বোথ সুরকোটাটা এন্ড ধোলাভিরা আর লোকেটেড ইন দ্য কচ্ছ রিজিয়ন গুজরাট। দিস ইজ কারেক্ট। ওকে, সুরকোটাটাতে কি পাওয়া গেছে? এখানে হর্সের বোন পাওয়া গেছে। ধোলাভিরায় কি পাওয়া গেছে? ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম পাওয়া গেছে, সেই জন্য একে আমাদের ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে বলা হয়েছে, ঠিক আছে, নাম দেওয়া হয়েছে। আই থিঙ্ক বোধহয় 41 না 44তম, একটু দেখে নেবে এটা। আচ্ছা, লোথাল ইজ এ সাইট অফ নর্মদা রিভার। নো, লোথাল কোন নদীর তীরে? ভোগাবা নদীর তীরে। ওকে, চলো। আচ্ছা, এখান থেকে যদি আমি বলি ডবল বিউরিয়াল কোথায় পাওয়া গেছে? এনিওয়ান? লোথালে। লোথালে পাওয়া গেছে। ওকে, চলো। আর লাঙ্গল কর্ষিত জমি? ওটা কালীবঙ্গানে। কালীবঙ্গান। কালীবঙ্গানের একটা অপর নাম কি? স্যার ব্ল্যাক কালো, ব্যাঙ্গলস। ব্ল্যাক ব্যাঞ্জেলস। ভেরি গুড। ওকে, কালো চুরি পাওয়া গেছিল। নেক্সট নেক্সট কি বলছে? ইন কেস অফ সাসপেন্সিভ ভেটো, নিলম্বিত ভেটোর সম্পর্কে কোনটা ঠিক? সাসপেন্সিভ ভেটো, আগে আমরা অ্যান্সার করার আগে আগে এটা দেখি ভেটোটা কি। ভেটো কি? মেনলি তিন ধরনের ভেটো থাকে, তাই তো। প্রেসিডেন্ট ভেটো ইউজ করার পাওয়ার কার কাছে থাকে? এটা প্রেসিডেন্টের কাছে থাকে, ঠিক আছে। প্রথমে কি? প্রথমে আমরা জানি অ্যাবসলিউট ভেটো, অ্যাবসলিউট ভেটো। ওকে, এটাতে কি বলা হয়? যে কোনো একটা বিল লোকসভা থেকে পাস হবে, রাজ্যসভা থেকে পাস হবে, তারপর প্রেসিডেন্টের কাছে আসবে, প্রেসিডেন্ট হয় সেটা ইয়েস বলবে বা সেটা নো বলবে। ওকে, দ্যাটস ইট। তারপরে কি আছে? তারপরে আছে সাসপেন্সিভ ভেটো। সাসপেন্সিভ ভেটোতে কি বলছে? লোকসভা থেকে পাস হবে, রাজ্যসভা থেকে পাস হবে, তারপরে আমার হবে কার কাছে? প্রেসিডেন্টের কাছে আসবে। প্রেসিডেন্ট যদি কিছু মনে করে যে আমি এটা ঠিকঠাক বুঝছি না, এটা আবার যদি প্রেসিডেন্ট সেন্ড করে দেয়, সেন্ড ব্যাক করে দেয়, আবার তোমার লোকসভা থেকে পাস হবে, রাজ্যসভা থেকে পাস হবে, পাস হয়ে আবার যখন প্রেসিডেন্টের কাছে আসবে, প্রেসিডেন্ট ওখানে
ইয়েস বলতে বাধ্য। ওকে, এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, ইনডেপথ একটা ইনফরমেশন এটা মনে রাখবে। প্রথমত, যদি প্রথমে তোমার লোকসভা বিলটা যখন প্রথমে উঠবে, যে কোনো একটা জায়গায় মানে পার্লামেন্টের যে কোনো একটা হাউসে উঠতে পারে, ইদার লোকসভাতে উঠতে পারে আর রাজ্যসভাতে উঠতে পারে বিলের প্রস্তাবটা, প্রথমে বিলের ইনিশিয়েটটা। এখানে যদি স্পেশাল মেজরিটি মানে 2/3 যদি পাস হয়, এখানে যদি স্পেশাল মেজরিটিতে পাস হয় এবং যদি প্রেসিডেন্ট ওটাকে আবার সেন্ড ব্যাক করে দেয়, বিলটাকে আবার নামিয়ে দেয়, দ্বিতীয়বারে ওটা সিম্পল মেজরিটিতে পাস হলেও চলবে। বোঝা গেছে? প্রথমে যদি স্পেশাল মেজরিটিতে পাস হয়ে যায়, তারপরে দ্বিতীয়বার সিম্পল মেজরিটিতে পাস হলেও চলবে। ওকে, নেক্সট নেক্সট কি বলছে? নেক্সট বলছে আমাদের পকেট ভেটো। পকেট ভেটো মানে কি? লোকসভা থেকে পাস হলো, তবে রাজ্যসভা এলো, রাজ্যসভা থেকে পাস হলো, প্রেসিডেন্টের কাছে এলো, প্রেসিডেন্ট ওটা পকেটের মধ্যে ঢুকিয়ে রাখলো, ইয়েস বা নো কিছুই বললো না। ওকে, দিস থ্রি আর ভেটো। ওকে, বোঝা গেছে? চলো, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা প্রেসিডেন্ট ক্যান উইথহোল্ড হবে না, এটা তো পকেট ভেটোতে হয়, মানে নিজের কাছে রেখে দিতে পারবে না। দ্য প্রেসিডেন্ট রিটার্ন দ্য বিল টু দ্য হাউস ফর রিকনসিডারেশন, ঠিক আছে, এটা হতে পারে। দ্য প্রেসিডেন্ট ইজ ফ্রি নট টু টেক এনি অ্যাকশন টু কিপ দ্য বিল পেন্ডিং, না এটা হবে না। দ্য প্রেসিডেন্ট হ্যাজ আলটিমেট অথরিটি রিগার্ডিং পাসিং দ্য বিল, এটাও হবে না। আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি। বলো, বোঝা গেছে? এনি প্রবলেম? ওকে, নেক্সট কি বলছে? হু ইজ এম্পাওয়ার্ড টু ক্রিয়েট অর অ্যাবলিশ, তৈরি করতে পারে আবার ধ্বংসও করতে পারে, অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ইন স্টেট অফ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ আছে বা বা যে কোনো জায়গায় আছে, ধর এই উত্তরপ্রদেশ বললো, বা এখানে মনে করো তোমার যে কোনো একটা স্টেটের নাম দিল, ঠিক আছে, যে কোনো একটা স্টেটের নাম দিল, এটা বলো তো অ্যান্সার কি হবে? এটা খুব ভালো কোশ্চেন। পার্লামেন্ট। আচ্ছা দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, আমি এখানে আগে বলি একটা, এখানে আরেকটা জিনিস আমার মনে পড়লো, ঠিক আছে। এখানে কোন কোন বিল এমন আছে যেখানে উনি পকেট ভেটো ইউজ করতে পারবে না? বলবে স্যার, একটা বিল আছে এখানে, মানি বিল, মানে আর্টিকেল কত 1110, এখানে উনি পকেট ভেটো অ্যাপ্লাই করতে পারবে না, মানে এটাকে উনি আটকে রাখতে পারবে না। আর একটা তোমার হলো কনস্টিটিউশনাল আমেন্ডমেন্ট বিল, মানে সংশোধনী যেটা আছে 368-তে, এটাতেও উনি কিন্তু পকেট ভেটো ইউজ করতে পারবে না। এটাকে ওনার ইদার ইয়েস অর নো অথবা সেন্ড ব্যাক করতে হবেই, মানে এখানে উনি অ্যাবসলিউট বা সাসপেন্সিভ ভেটো ইউজ করতে পারে, এটাকে নিজের কাছে আটকে রাখতে পারে না। ওকে, চলো, তাহলে কি হবে এটা? পার্লামেন্ট। 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 আর কে কে বলছে পার্লামেন্ট? এন্ড দিস ইজ রাইট, ঠিক আছে। কোনো স্টেজের ট্রাইব্যুনাল, এটা একমাত্র ক্রিয়েট বা অ্যাবলিশ করার ক্ষমতা থাকে পার্লামেন্টের, ঠিক আছে। পার্লামেন্টের আর কি কি ক্ষমতা থাকে? কোনো স্টেটের তুমি নাম বদলাবে, কোনো স্টেট নতুন তৈরি করবে, কোনো স্টেটের বাউন্ডারি তুমি চেঞ্জ করবে, এই সবগুলো কোথায় থাকে? পার্লামেন্টের হাতে থাকে। এখানে স্টেটের কিন্তু কোনো তেমন ভূমিকা নেই। ওকে, আচ্ছা, এবারে স্যার, এখানে হ্যাঁ বলো। স্যার বলছি পকেট ভেটোতে যে ইন্ডিয়ান পোস্ট অফিস বিল যেটা 1986 এ হয়েছিল, ওইটা মানে কিভাবে রিলেটেড? পকেট ভেটোতে ইন্ডিয়ান, এটাতে ওটার উপরে একমাত্র একবার পকেট ভেটো অ্যাপ্লাই করেছিল, বোঝা গেছে? ওই জন্য এটার সাথে রিলেটেড। একমাত্র একবার পকেট ভেটো অ্যাপ্লাই হয়েছে, যেটা হয় ইন্ডিয়ান পোস্ট অফিস বিলের উপরই হয়েছিল। এটা তো অনেক পুরাতন, আগে আসতো, এই কোশ্চেনটা এখন আর আসে না। ওকে, নেক্সট চলো। এবার দেখো, এই যে ট্রাইব্যুনাল আছে, এটা তোমার খুব ইম্পর্টেন্ট। এটা তোমার দু ধরনের আছে, একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, আর আরেকটা হলো তোমার কি, আরেকটা হলো তোমার আদার ম্যাটার। তাহলে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটারে ট্রাইব্যুনাল করতে পারে, একটা আদার ম্যাটারে করতে পারে। এবারে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে ম্যাটারে যে ট্রাইব্যুনালটা করবে, এটা কোন অ্যাক্টে আছে? এটা আছে 323A তে আছে। ওকে, আর আদারে যেটা আছে ওটা আছে 323B তে। স্যার, আদার মানে কোন কোন ম্যাটারে করতে পারে? সেটা তোমার করতে পারে কোনো ট্যাক্স ম্যাটারে করতে পারে, ল্যান্ডের ম্যাটারে করতে পারে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ম্যাটারে করতে পারে, ঠিক আছে, তারপরে তোমার ফরেন এক্সচেঞ্জ ম্যাটারে করতে পারে, ঠিক আছে, তারপরে ইলেকশন ম্যাটারে করতে হবে, এগুলো সব আদার ম্যাটারের মধ্যে পড়ে।
কেমন? ওকে, তো এটা বানায় কে? এটা বানায় তোমার পার্লামেন্ট, ঠিক আছে। এটা কবে আমাদের আনা হয়, কোন এই ট্রাইব্যুনালটার কনসেপ্টটা কবে আনা হয়? 42nd, যেটা আমাদের জানি খুব ইম্পর্টেন্ট একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে। 1976-এ, ঠিক আছে। পার্ট কত আর কোন পার্টে রাখা হয়? এটা পার্ট 40A-তে এটা রাখা হয় ট্রাইব্যুনালটা, ঠিক আছে, মনে থাকবে। ওকে, এবারে এবারে ব্যাপার হলো, এখানে আর একটা ব্যাপার আছে। যদি কোশ্চেনটা এরকম না পড়ে, যদি এখানে কোশ্চেনটা অ্যাডমিনিস্ট্রেটিভ না দিয়ে যদি আদার দিত, তখন তুমি কি করতে? তখন তোমার কাছে অ্যান্সার কি হতো? জেনে নাও। পেসিভ। অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটারে ট্রাইব্যুনাল করতে গেলে তোমার পার্লামেন্ট করতে পারে, কিন্তু যদি বলো আদার ম্যাটারে, তখন পার্লামেন্ট প্লাস স্টেট লেজিসলেচার মানে বিধানসভা বিধান পরিষদ, এই দুটোই কিন্তু একসাথে জয়নিং হয়ে এটা করতে পারে, যদি আদার ম্যাটারে ট্রাইব্যুনাল হয়, ঠিক আছে। কিন্তু যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটারে হয়, তখন কেবলমাত্র পার্লামেন্টের কাছে ভূমিকা থাকে। ওকে, আদার ম্যাটারে পার্লামেন্ট প্লাস স্টেট লেজিসলেচার। নেক্সট কি আছে? Who rules Mysore under subsidiary alliance with the British after the defeat of Tipu Sultan at the Battle of Srirangapattam? শ্রীরঙ্গপত্তনের যুদ্ধে টিপু সুলতানের পরাজয়ের পর ব্রিটিশদের সাথে একটি অধীনস্থ মৈত্রী চুক্তির অধীনে কে মহীশূর শাসন করেছিলেন? অ্যান্সারটা দাও, ভালো কোশ্চেন এটা, অ্যান্সার খুব সি, ভালো কোশ্চেন। ওয়াডিয়ার। ওয়াদিয়ার। ওয়াডিয়ার। মনে রাখবে, ওয়াদিয়ার প্রায় 500 বছর কখনো ব্রিটিশদের আন্ডারে গিয়ে, কখনো স্বাধীনভাবে, মোটামুটি সব মিলিয়ে প্রায় 500 বছর রাজত্ব করেছিল, ঠিক আছে। 1399 থেকে ব্রিটিশদের আসার আগে থেকে আর 1947 পর্যন্ত এই বংশটা অন্তত কখনো ভালোভাবে, কখনো স্ট্রং ভাবে টিকেছিল, ঠিক আছে। ওকে, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স থেকে প্রথম সাইন করেছিল কে? হায়দ্রাবাদের নিজাম। হায়দ্রাবাদ নিজাম। নিজাম। হায়দ্রাবাদের নিজাম প্রথম সাইন করেছিল, ঠিক আছে। তো এখানে আমার যখন সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মহীশূরকে নিয়ে নিল, তারপরে তোমার আর যখন নিয়ে টিপু সুলতানকে হারিয়ে দিল, তারপরে কোন বংশে বসে? এটা হবে ওয়াদিয়ার। এবার এখান থেকে আমরা কিছু এক্সট্রা ভালো ইনফরমেশন আছে কি টিপু সুলতানের সম্পর্কে একটু জেনে নিই। ইনি কি ছিলেন? মাইসরে ইনি সুলতান ছিলেন, ইনি ছিলেন হায়দারের ছেলে ছিলেন, ইনি পুত্র ছিলেন ইনি। এনার ক্যাপিটাল কোথায় ছিল? এনার ক্যাপিটাল ছিল শ্রীরঙ্গ। এনার ক্যাপিটাল ছিল কোথায়? এই যে কোথায় গেল, অনেকটা দূরে হয়ে গেছে, থাক, টানা যাবে না। শ্রীরঙ্গপট্টনম এনার ক্যাপিটাল ছিল। ওকে, আচ্ছা, ইনি আর কি ছিল? ইনি ছিল জ্যাকোবিয়ান ক্লাবের মেম্বার ছিল, যে যে ক্লাবটা কোথায় ছিল? যে ক্লাবটা ফ্রেঞ্চে ছিল। ওকে, আচ্ছা, ইনি কবে মারা গিয়েছিলেন? 1799-এ ইনি ডায়েড হয়। কোন যুদ্ধে? ফোর্থ ইন্দো মাইশর যুদ্ধে। ওকে, ইঙ্গো মহীশূর যুদ্ধে, ঠিক আছে। আর এনার মেরেছিল কে? এনার মেরেছিল আর্থার ওয়েলেসলি। ওকে, বোঝা গেছে? চলো, নেক্সট কি আছে? ইন দ্য প্ল্যান কিংডম ফান্ডস অ্যান্ড ফান্ড অ্যালাইস, বলতো। টেরিডোফাইটা, তাই তো? ভেরি গুড, ঠিক আছে। টেরিডোফাইটা মানে কি? যার এর কিছু তোমরা এ বলো। আচ্ছা, এখানে আসার আগে বলো তো জিমনাস্টম কি হবে? জিমনাস্টম ঠিক দিলাম কেন? কোন ধরনের উদ্ভিদকে জিমনাস্টাম বলে? ওই বীজগুলো ফলের ভিতরে লুকিয়ে থাকে, ওইগুলোই তো বলে। যারা তোমার ফ্লাওয়ারলেস হুম, প্লান্ট, এবং কি, এবং হলো তোমার বীজগুলো গুপ্তবীজী, ঠিক আছে। হুম, না, গুপ্তবীজী না, ন্যাকেড বীজ, ন্যাকেড সিড। হ্যাঁ, ওকে, ওটা আচ্ছা, অ্যাঞ্জিওস্পার্ম। যদি আমি বলি সবচেয়ে লার্জেস্ট প্লান্ট ফাইলাম কোনটা? এনিওয়ান, কেউ বলো? এটা হবে অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। মানে সপুষ্পক উদ্ভিদ যেটা বলা হয়। আর জিমনোস্পার্ম মানে অপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে। অ্যাঞ্জিওস্পার্ম মানে সপুষ্পক উদ্ভিদ। টেরিডোফাইটার মধ্যে কে কে আসে? টেরিডোফাইটার মধ্যে এটা প্রথমত ইউনিসেলুলার, এককোষী, ঠিক আছে। অ্যালগি মানে শৈবাল, ফাঙ্গাস, ছত্রাক, লাইকেন, এরা সব এর উদাহরণের মধ্যে চলে আসে। ব্রাউফাইটা সম্পর্কে একটা ইম্পর্টেন্ট কি আছে? এটাকে বলা হয় তোমার এই অ্যাম্ফিবিয়ান অফ দ্য প্ল্যান্ট, মানে কি? উভচর উভচর উদ্ভিদ বলা হয় এটাকে।
অ্যাম্ফিবিয়ান অফ প্লান্ট বলা হয়, ঠিক আছে, প্লান্ট কিংডম অ্যান্ড অ্যাম্ফিবিয়ান অফ প্লান্ট কিংডম বলা হয়। ওকে, উদ্ভিদ জগতের উভচর উদ্ভিদ। ওকে, নেক্সট চলো। নেক্সট কি আছে, লিটেরাল মিনিং অফ লোকপাল। লোকপালের আক্ষরিক অর্থ কি? অ্যান্সার কি হবে? লোকপালের আক্ষরিক অর্থ কি বলো দেখি। লোকপাল একটা, জনগণের তত্ত্বাবধায়ক। হ্যাঁ কেয়ারটেকার ভেরি, অফ পিপল। লোকপালের দুটো ভালো ভালো নাম আছে। কি? আগে, আচ্ছা তোমরা আগে, তার আগে প্রথমে বলো, আচ্ছা এটাই আগে বলে দিই কি হবে। এছাড়া তোমাদের আরো ওই ওই নামগুলো কোশ্চেনে কিন্তু দিতে পারে। ডিফেন্ডার, ডিফেন্ডার অফ পিপল মানে মানুষদের জন্য যে লড়বে, আর একটা বলা হয় পিপলস ফ্রেন্ড, মানুষদের বন্ধুত্ব, বন্ধু, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটার কনসেপ্টটা কোথা থেকে এসছে? মনে করো পিপলস ফ্রেন্ড, মনে করো তুমি পাবলিক, ঠিক আছে, তুমি একটা অফিসে গেছো, মনে করো একটা অফিসার তোমার সাথে করাপশন করেছে, তুমি সেই অফিসারের এগেনস্টে তুমি লোকপালের কাছে কেস করতে পারো, ঠিক আছে। আমি একদম সোজাভাবে বললাম, যখন করাপশনের জন্য কোনো পাবলিক মেনলি তোমার ঠকে, মেনলি সে চিটেড হয়, তখন সে লোকপালের কাছে গিয়ে কেস করতে পারে। এবার বলবে স্যার, তাহলে আমার যদি রাজ্যের রাজ্যের কোনো অফিসার আমার সাথে ঠকায় বা আমার সাথে চিট করে, আমার সাথে করাপশন করে, তো এখান থেকে একটা কনসেপ্ট এসছে, লোকপাল আর লোকায়ুক্ত, এই দুটো গুলিয়ে ফেলবে না। লোকপাল সেন্ট্রাল লেভেলে ডিল করে সেন্ট্রাল অফিসগুলোতে, আর লোকায়ুক্ত এ তোমার ডিল করে স্টেট অফিসগুলোতে। যদি তোমার কোনো ডিএম অফিসে গিয়ে তুমি কোনো কারাপশন ফিল করো, তুমি লোকায়ুক্তের কাছে গিয়ে সেই তোমার কমপ্লেনটাকে তুমি রাখতে পারবে। আর যদি তোমার সেন্ট্রাল কোনো অফিস হয়, যেমন তোমার জিএসটি অফিস হলো, যেমন তোমার এয়ারপোর্ট হলো, যেমন তোমার রেলওয়ে হলো, তখন তুমি সেন্ট্রালের কাছে গিয়ে সেটাকে তুমি কমপ্লেনটা জানাতে পারবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটাকে কি বলা হয়? অ্যান্টি করাপশন অথরিটি, অ্যান্টি করাপশন অথরিটি হলো এটা, ঠিক আছে। তাহলে যেহেতু এটাকে ডিফেন্ডার অফ পিপল, পিপলস ফ্রেন্ড বলছে, তাই আমরা এটার অপর নাম কি বলতে পারি? কেয়ারটেকার অফ পিপল, ঠিক আছে। এই লোকপালের চেয়ারম্যান কটা হয়? এই লোকপালের একটা চেয়ারম্যান থাকে আর 8 জনের মেম্বার থাকে। যে চেয়ারম্যান হবে সে কি হবে? হয় সিজিআই হবে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবে, বা ধরো মনে করো কোনো সিনিয়র জাস্টিস অফ ইন্ডিয়া হবে, ঠিক আছে, সিনিয়র আমার জাস্টিস হতে হবে। আচ্ছা, এবারে এই লোকপালের তোমার এ কি হবে? এই লোকপালের ভ্যালিডিটি কত থাকে? এর ভ্যালিডিটি থাকে 5 ইয়ার্স থাকে, অথবা 70 বছর থাকে। 5 ইয়ার্স টেনিওর। তুমি যদি 2025-এ তুমি যদি তোমাকে যদি নিয়োগ করা হয়, তোমাকে 2030-এ গিয়ে রিটায়ারমেন্ট নিতে হবে। এবার মনে করো 2030-এর আগে যে ব্যক্তিকে নিয়োগ করা হলো, তাকে 2028-এ গিয়ে তার 70 বছর হয়ে গেল, তো তখনও তাকে কিন্তু রিটায়ারমেন্ট দিয়ে দেওয়া হবে। মানে 5 বছর টেনিওর, আর এজ থেকে আমার লিমিটেশন হলো 70 বছর, যেটা আগে হবে সেটাতেই ওকে বাদ দেওয়া হবে। ওকে, সো এবার এখানে এই যে 8 জন আছে, 8 জনকে আবার দুভাগে ভাগ করা হয়। এর মধ্যে 4 জন মেম্বার তোমার জুডিশিয়ারি থেকে নেওয়া হয়, ঠিক আছে। আর বাকি 4 জন মেম্বারকে তোমার এসসি, এসটি, তোমার মাইনরিটি মানে ওবিসি, আর তোমার ওমেন, এই সেকশন থেকে বাকি 4 জন মেম্বারকে কিন্তু নিযুক্ত করা হয়। ওকে, বোঝা গেছে? বোঝা গেছে। আচ্ছা, এই যে লোকপালের যে টার্মটা, এই যে লোকপালের যে টার্মটা, এটা প্রথমে কে ইউজ করে? এটা ইউজ করে এলএম সিংভি, ঠিক আছে। এই লোকপালের প্রথম আইডিয়াটা কোথা থেকে আসে? এই লোকপালের প্রথম আইডিয়াটা, এটা প্রথমে 1809 সালে প্রথম সুইডেনে এই সিস্টেমটা মানে নেওয়া হয়েছিল। তো তোমাকে যদি ঘুরিয়ে কখনো জিজ্ঞাসা করা হয় যে লোকপালের কনসেপ্টটা কোন দেশ থেকে বড় করা, ইউর অ্যান্সার উইল বি সুইডেন। ওকে, বোঝা গেছে? ওকে, চলো নেক্সট। নেক্সট কি আছে? মালথুসিয়া থিওরি ইজ অ্যাসোসিয়েট উইথ হুইচ অফ দ্য ফলোইং? মালথুসীয় তত্ত্ব নির্মিত কার সাথে যুক্ত? এনিওয়ান অ্যান্সার দাও। জনসংখ্যা। জনসংখ্যা। ওকে, মালথুসিয়ান কি বলছে? মালথুসিয়ান থিওরি কি বলছে? এ বলছে আমাদের যে ফুড, যে আমাদের খাদ্য, সেটা তোমার অ্যারিথমেটিক প্রোগ্রেশনে বাড়ে, ঠিক আছে। অ্যারিথমেটিক প্রোগ্রেশনে বাড়ে, যেমন কেমন?
যাদের ডিফারেন্স সেম হয়, তোমরা মানে এপিজিপি পড়েছো তোমরা ম্যাথসে, 1, হ্যাঁ 3, স্যার। 5, 7, 9 এইভাবে বাড়ে। কিন্তু আমাদের যে পপুলেশন সেটা বাড়ছে কেমন ভাবে? সেটা বাড়ছে জিওমেট্রিক প্রোগ্রেশনে। মানে কি? গুণোত্তর প্রকৃতিতে। যেমন মনে করো 2 থেকে 4 হলো, 4 থেকে 4 দুগুণে 8 হলো, 8 থেকে 8 দুগুণে 16 হলো, 16 থেকে 16 দুগুণে 32 হলো, এইভাবে বাড়ছে। তো এখানে তোমরা দেখো মানে ইন নিয়ার ফিউচার বা ইন ফার ফিউচার তোমার কিন্তু খাদ্যের যোগানের সাথে জনসংখ্যার পার্থক্যটা অনেক বেড়ে যাবে। তো এখান থেকে আমাদের যে কনসেপ্টটা, যে ইম্পর্টেন্সটা আসে সেটা হলো জনসংখ্যা কমানোর কনসেপ্টটা আসে। এবার এই তত্ত্বে ইনি দুটো ভাবে জনসংখ্যা কমানোর তত্ত্ব দেন। কি? একটাকে পজিটিভ বলা হয়, আর একটাকে প্রিভেন্টিভ বলা হয়। পজিটিভে উনি কি কি বলছেন? পজিটিভে উনি বলছেন মনে করো কোনো এপিডেমিক এলো, মানে এপিডেমিক এলো, অনেক মানুষ মারা গেল, ওটা পজিটিভ। ঠিক আছে? আর একটা মনে করো ওয়ার হলো, দাঙ্গা হলো, অনেক মানুষ মারা গেল, এটা হলো পজিটিভ ওনার তত্ত্ব অনুসারে। ঠিক আছে? আর উনি প্রিভেন্টিভে কি বলছে? তুমি কোনো মেডিসিন নিতে পারো যাতে তোমার মানে চাইল্ড বেবি না হয়। ঠিক আছে? বা তুমি লেটার এজে বিয়ে করতে পারো, বা তুমি প্রোটেকশন নিতে পারো ম্যারেজ লাইফে। তো এইভাবে উনি বলছেন যে এগুলো সব প্রিভেন্টিভ, মানে তুমি তোমার দ্বারা ম্যানুয়ালি কিভাবে তুমি জনসংখ্যাটাকে কমাতে পারবে। তো ওনার তত্ত্ব অনুসারে জনসংখ্যা কমানোর দুটো উপায়, একটা পজিটিভ একটা প্রিভেন্টিভ। ওকে, ক্লিয়ার? বোঝা ওকে। যাচ্ছে তো? হুম। চলো নেক্সট, নেক্সট করো। ওকে, কি বলছে? অ্যান অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন মে বি ইনিশিয়েটেড। কোথায় অ্যামেন্ডমেন্ট মানে সংশোধনীর, সংবিধানের একটি সংশোধনী মানে সংশোধনী বিল পাস হবে, সেটা কোথায় শুরু করা যায়? অপশন ডি। অপশন ডি। অপশন ডি। হ্যাঁ। ওকে, যে কোনো কি বলছে? ক্ষেত্রে। বাই ইন্ট্রোডাকশন অফ দ্য প্রেসিডেন্ট, না এটা হবে না। বাই ইন্ট্রোডাকশন অফ বিল ইন রাজ্যসভা, না হবে না। ঠিক আছে? গভর্নর অফ স্টেট, এটা তো হবেই না। ইন্ট্রোডাকশন অফ বিল ইদার হাউস অফ পার্লামেন্ট, মানে কি বলতে চাইছে? পার্লামেন্টের কটা হাউস? বলবে স্যার দুটো, লোকসভা, রাজ্যসভা লোকসভা। আর প্রেসিডেন্ট, এই হুম। তিনটে নিয়ে পার্লামেন্ট হয়। কোন সংশোধনী বিল লোকসভাতেও উঠতে পারে, আবার রাজ্যসভাতেও উঠতে পারে, যে কোনো একটা জায়গায় উঠলেই হবে। ঠিক আছে? সো আমার অ্যান্সার উইল বি অপশন টি। ওকে, আমেন্ডমেন্ট বিল কোথা থেকে আনা হয়েছে? বলবে স্যার সাউথ আফ্রিকা থেকে এটা, এই কনসেপ্টটা নেওয়া হয়েছে। এটা বর্তমানে আমাদের কোন আর্টিকেলে আছে? এটা 368 আর্টিকেলে আছে। কোন পার্টে আছে? বলবে স্যার 20 পার্টে আছে। 2020। ওকে, তো এবং সংশোধনীর যে কটা আমার, সরি, যে দুটো আমার সেন্ট্রালের আমাদের হাউস আছে, লোকসভা রাজ্যসভা, যে কোনো একটা সভাতে উঠতে পারে। ওকে, চলো নেক্সট। অ্যামং দ্য ওয়ার্ল্ড ওশানস, হুইচ ওশান ইজ হ্যাভিং দ্য ওয়াইডেস্ট কন্টিনেন্টাল শেপ? আগে বলো কন্টিনেন্টাল শেপ মানে কি? এই যে মহীসোপান মানে কি? মহাসাগরের মহীসোপান। ঠিক আছে? এই যে সাগরের মধ্যে যে ঢালটা হলা একটা হয় মহীসোপান, একটু আমি তোমাদের ভালো করে বলে দিই, তাহলে বুঝতে পারবে। তুমি দেখবে যখন দীঘাতে তুমি দেখবে, তুমি এখানে হাঁটতে পারছো, এখানে হাঁটতে পারছো, মানে এখানে ঢালটা একদম মৃদু, এইভাবে ঢাল আছে। তুমি এখানে মানে তোমার পা টাচ করতে পারছো। হঠাৎ করে সাগরের একটা জায়গায় গিয়ে ঢালটা পুরো এরকম হয়ে যায়। তো তাহলে তুমি কয় প্রকারের ঢাল দেখলে? কোনো বিস্তীর্ণ জলাভূমির, কোনো সাগর মহাসাগরে দুই প্রকারের, একটা স্লাইড ঢাল আর একটা তোমার একদম খাড়াই ঢাল, এটাকে বলা হয় মহী ঢাল। ঠিক আছে? আর এটাকে হলো মহী সোপান। ঠিক আছে? এটাকে বলা হয় কন্টিনেন্টাল শেপ। তাহলে এখানে সবচেয়ে ওয়াইডেস্ট, সবচেয়ে বিরাট কন্টিনেন্ট, মানে সবচেয়ে সুদীর্ঘ কন্টিনেন্টাল শেপ কোথায় আছে? কারো আইডিয়া? আমাদের অ্যান্সার হবে আর্কটিক ওশান। ঠিক আছে? আর্কটিক মহাসাগরে। আচ্ছা, যখন আর্কটিক ওশান এলো, কেউ বলতে পারবে আর্কটিক ওশানে মানে এই যে আমাদের আর্কটিক ওশানের উপরে আমাদের একটা রিসার্চ সেন্টার আছে, সেটার নাম কি? একটু গঙ্গোত্রী। নো 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 নো। আর্কটিক ওশানের উপর আমাদের একটা রিসার্চ সেন্টার আছে। কি একটা নাম ছিল, ভুলে গেছি। কেউ বলো, আচ্ছা বলো আন্টার্কটিক ওশানের উপর আমাদের যে রিসার্চ সেন্টার আছে সেটার নাম কি বলো? এটা বললে ওটা পেরে যাবে।
তুমি যে গঙ্গোত্রী বললে না, আমি তোমাকে আন্টার্কটিক ওশানের উপর জিজ্ঞেস করছি কি কি আছে। এটা আছে গঙ্গোত্রী আছে, মৈত্রী আছে, মৈত্রী আর আছে, কি আছে, ভারতী আছে। ভারতী আছে। ভারতী আছে। আর একটা হলো যেটা তুমি নাম শুনবে, হিমাদ্রি, সেটা আছে কোথায়? সেটা আছে আর্কটিক ওশানে। ওকে, হিমাদ্রি, বোঝা গেছে? ইম্পর্টেন্ট। আচ্ছা, সবচেয়ে বিজিয়েস্ট ওশান কোনটা? সেটা হবে যেখান থেকে আপনি বিজনেস বাহী জাহাজগুলো চলাচল করে, সেটা হবে তোমার আটলান্টিক ওশান। ভারতী। আটলান্টিক ওশান। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে একটা ইম্পর্টেন্ট হলো আমাদের, এই যখন এটা পড়ছি এটা মনে পড়লো তোমরা বলো দেখি কেউ জানো কিনা। আমাদের একটা রিসার্চ মানে একটা অফিস আছে, রিসার্চ সেন্টার ন্যাশনাল, এটা একবার সিজিএল এ এসেছিল, ন্যাশনাল সেন্টার অফ পোলার। এই যে আর্কটিক ওশান দেখছো, আন্টার্কটিক ওশান দেখছো না, তো এই যে পোলার মানে মেরুতে যে সমস্ত রিসার্চ সেন্টার আছে সেগুলো নিয়ে আমাদের এখানে একটা অফিস আছে, ন্যাশনাল সেন্টার অফ রিসার্চ, সেন্টার অফ পোলার ওশান রিসার্চ সেন্টার। এর হেডকোয়ার্টার, এই অফিসটা কোথায় আছে? আলিপুরে। দ্যাট গাধা। এই অফিসটা আছে গোয়াতে। পশ্চিমবঙ্গে কিছু থাকে নাকি? যা যা থাকবে দিদি নিয়ে নেবে। ও, এর অফিসটা আছে গোয়াতে। ঠিক আছে, গোয়া যখন এলো, এখান থেকে বলো গোয়াতে একটা ভালো বার্ড স্যাঞ্চুরি আছে, কি পাখি মানে পাখিরালয়, সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি। বার্ড স্যাঞ্চুরি। সেলিম আলীকে কি বলা হয়? ওই পাখিদের কি বলে, হ্যাঁ বার্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। হুম। ঠিক আছে, সেলিম আলীকে বলা হয় বার্ড ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে, বার্ডদেরকে নিয়ে যারা গবেষণা করে ওদেরকে কি বলা হয়? অর্নিথোলজি। ওকে, অর্নিথোলজি না, বার্ডের না, অর্নিথোলজি। কি বলা হয়? অর্নিথ মানে তো ফুলের মনে হয়। Correct অর্নিথ। কথা। নেক্সট দেখো, নেক্সট কি বলছে আমাদের, এই যখন বার্ড না, স্যাঞ্চুরি বললাম, অর্নিথোলজি হবে। বার্ড সেঞ্চুরি যখন এলো, তুমি যেটা গুলিয়ে ফেলেছো ওপথালমোলজি, ওটা চোখে। ঠিক আছে, রঙ্গন থিতু, এটা মনে রাখবে, রঙ্গন থিতু, এটা পরীক্ষায় পড়ে। রঙ্গন থিতু বলে একটা বার্ড সেঞ্চুরি আছে, কোথায় আছে? এটা আছে তোমার কর্ণাটকে। ঠিক আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অল ইনফরমেশন আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট। চলো নেক্সট, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। নেক্সট কি আছে? নেক্সট আছে অ্যামং দ্য ওয়ার্ল্ড ওশান হুইচ ওশান ইজ হ্যাভিং দ্য, আমরা কোথায় পড়লাম? ও, দুটো কপি হয়ে গেছে না, সরি। চলো নেক্সট আমরা চলে যাই। নেক্সট কি আছে? চুম্বি ভ্যালি। চুম্বি ভ্যালি ইজ অন বাউন্ডারি অফ, চুম্বি ভ্যালি কোথায় আছে বলো অপশন দেখি? এ হবে, অপশন এ। সিকিম, ভেরি গুড, ভুটান। সিকিম আর ভুটান। আচ্ছা, চুম্বি ভ্যালি এটা কোন শহরে আছে? এটা প্রথমত কোন রিজিয়নে পড়ে? যদি তোমাকে রিজিয়ন জিজ্ঞেস করে, এলাকা, অঞ্চল, তুমি বলবে সিম্পলি তিব্বত অটোনোমাস রিজিয়ন। ঠিক আছে, এখানে একটা সিটি আছে ইয়োদাং সিটি, যার মধ্যে ম্যাক্সিমাম এই চুম্বি ভ্যালিতে আছে, এটা চাইনাতে আছে, ইয়োদাং সিটি। ঠিক আছে, আচ্ছা, যখন আমি যারা পেড স্টুডেন্ট আমার মানে যারা অবজেক্টিভেতে আছে ওয়ার্ল্ড হিস্ট্রিতে এটা আসবে ইয়োদাং সিটি, তখন বলে দেবে, এখন লাগবে না অতটা। ঠিক আছে, আচ্ছা, এটা কোন কোন বর্ডারে আছে? এটা আছে সিকিম আর ভুটানে আছে। ওকে, সিকিম আর ভুটানের বর্ডারের কাছে এটা আছে। এই যে চুম্বি ভ্যালিতে আমার দুটো পাস এখান থেকে ইম্পর্টেন্ট। কি কি? একটা একটা হলো নাথুলা পাস, যেটা কানেক্ট করছে, আর একটা কি, বুর্জিলা, সরি বুর্জিলা বলছি, জেলেপলা। সেটা বর্জিলা তো জম্মু ও কাশ্মীর। তো সাউথ ইন্ডিয়া। আচ্ছা, ওকে, এটা এটা মনে রাখবে। সিকিম নিয়ে একটা দুটো আমেন্ডমেন্ট খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। সিকিম নিয়ে একটা হবে 35 আর একটা হবে 36। ঠিক আছে, সবে অফলাইন ব্যাচেদের করিয়েছি, কেউ বলতে পারবে 35 কি হয়? ওই পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় না, এরকম নো কিছু একটা নো ছিল। নো 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 না, নো নো, ওটা কে আছে অফলাইন ব্যাচ থেকে? 35 কি হয়? কেউ আছে নাকি এরা? স্যার বলবো, বলো, বলো অ্যাসোসিয়েট তুমি। স্টেট অফ ইন্ডিয়া। ভেরি গুড। 35 কি হয়? অ্যাসোসিয়েট স্টেট অফ ইন্ডিয়া হয়, মানে সহকারী রাজ্য। ওকে ট্রায়াল দেওয়া হয়, ও ওখানকার যে বংশটা ছিল তিনি বলেন আমি দেখব। ঠিক আছে,
তারপরে কি হয়, 36-এ ওটাকে কমপ্লিট স্টেট হিসাবে ঘোষণা করা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে 36-এ। ঠিক আছে, ওকে, তাহলে এটা হয়ে গেল। এখান থেকে আর কিছু আমরা পড়লাম, এটা ঠিক আছে। চলো নেক্সট কি আছে, আন্ডার হুজ গভর্নর জেনারেলশিপ দ্য রেলওয়েজ ওয়ার ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া। কার কার সময় রেলওয়ে ইন্ট্রোডিউস করা হয়? লর্ড লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। এবারে যদি বলি লর্ড ডালহৌসি ইনি কি কি করেন, ইনি অনেকগুলো জিনিস করেন। প্রথমত হলো পিডব্লিউডি, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টস। ঠিক আছে, যারা ক্লার্কশিপে পরীক্ষা দিয়েছে ডিরেক্টর পেলে আরেকটা ছিল এই সিভিল সার্ভিস। পিডব্লিউডিতে পিডব্লিউডিতে সবচেয়ে ভ্যাকান্সি বেশি থাকে, এখানে তোমরা পেতে পারো। ঠিক আছে, এটা রোডের আলাদা হয়, ইলেকট্রিক্যাল আলাদা হয়, যাবতীয় যা কিছু হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে কি, টেলিগ্রাফ। টেলিগ্রাফ তারপরে কি, সিমলা। সিমলাকে বলা হয় সামার ক্যাপিটাল, কে করে? সিমলাকে গ্রীষ্মকালীন ক্যাপিটাল কে করে? এটা করে আমার লর্ড ডালহৌসি করে। আর একটা কি করে লর্ড ডালহৌসি, ইঞ্জিনিয়ারিং কলেজ শুরু করে। ঠিক আছে, ইনি কি করে, ইনি ডক্ট্রাইন অফ ল্যাবস মানে সত্য বিলোপ নীতি, ইনি প্রথমে কনসেপ্টটা আনেন। এটা আমরা পড়েছি আগে 1948-এ, সাতারা নাগপুর এরা সব ঝাঁসি আসে, এটা প্রথম স্লাইডে আমরা পড়ে নিয়েছি। আচ্ছা, লর্ড ক্যানিং কি করে? লর্ড ক্যানিং এর সম্পর্কে ইম্পর্টেন্ট কি, ইনি আমাদের ফার্স্ট ভাইসরয় হন। ঠিক আছে, 1857 সালে। লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস কি করেন? লর্ড কর্নওয়ালিস আমাদের যে সাব ইন্সপেক্টর কনসেপ্টটা আছে পুলিশের, সেটাকে ইন্ট্রোডিউস করে। এনাকে বলা হয় ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয়। ঠিক আছে, ফাদার অফ সিভিল সার্ভিস। ইনি কি করেন, ইনি জন শোরের রেকমেন্ডেশনে, জন শোর বলে একটা ব্যক্তি ছিল, তার রেকমেন্ডেশনে পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত, এই কনসেপ্টটা ইনি আনেন, পার্মানেন্ট সেটেলমেন্ট। ঠিক আছে, স্যার লর্ড 70 ডালহৌসি মানে ভারতের সিভিল সার্ভিস চালু করেছিল, এটাই তো নাকি? লর্ড ডালো ভালো যে ভারতে সিভিল সার্ভিসটা ব্রড পার্সপেক্টিভে চালু করেছিল লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, ওই জন্য ওনাকে ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, চলো নেক্সট কি আছে। নেক্সট আমাদের আরেকটা অপশন কি আছে, আরেকটা অপশন আছে আমাদের, কোথায় গেল, লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি আমরা তো পড়লাম এর আগে। ঠিক আছে, চলো নেক্সট, ডিসকোয়ালিফিকেশন অন গ্রাউন্ডস অফ ডিফেকশন। ডিসকোয়ালিফিকেশন অন গ্রাউন্ডস অফ ডিফেকশন, ডিফেকশনের উপর ভিত্তি করে, মানে দল বদলের ভিত্তিতে। ঠিক আছে, অযোগ্য বলে আহ, এটা কোথায় উল্লেখ আছে, ডিফেকশনের ভিত্তিতে তাকে অযোগ্য বলা হবে। দশম তপশিলি। আচ্ছা, আমি 10 আগের স্লাইডটা না আরেকটু তোমাদেরকে বলে দিই, আগের স্লাইডটা সম্পর্কে যখন আমি এই ফাদার অফ সিভিল সার্ভেন্ট বললাম, তখন এখানে তাহলে আরেকটু আহ লালবা ইয়ে বল্লভভাই প্যাটেলের কথা মনে পড়লো। ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেল। এনাকে কি বলা হয়? এনাকে বলা হয় ফাদার অফ অল ইন্ডিয়া সার্ভিস। ঠিক আছে, বল্লভভাই প্যাটেলকে বলা হয় ফাদার অফ অল ইন্ডিয়া সার্ভিস। এনার অপর নাম কি আছে? এনার অপর নাম আছে বিসমার্ক অফ ইন্ডিয়া। কেন বিসমার্ক অফ ইন্ডিয়া বলে? ইনি ইউনিফিকেশনের কাজ করেছিল, মানে সমস্ত রাজ্যকে একত্রিত করতে কাজ করেছিল। ওকে, আর একটা এনার কি নাম হয়? আয়রন ম্যান অফ ইন্ডিয়া। ভারতের লৌহ মানব। ঠিক আছে, এনার যে মূর্তিটা আছে সেটা কোথায় আছে? নর্মদা নদীর তীরে আছে। ওকে, আচ্ছা, এটা তো হলো। ঠিক আছে, ইউনিফিকেশনের কাজ করেছিল। ঠিক আছে, ওকে, চলো অল ইন্ডিয়া যে সার্ভিসটা আছে, এই অল ইন্ডিয়া সার্ভিস, এটা প্রথমে রেকমেন্ডেশন কে করেছিল? এটা রেকমেন্ডেশন, এটা প্রথমে রাজ্যসভা এটা তুলতে পারে। ঠিক আছে, এটা রাজ্যসভা থেকেও এটা রেকমেন্ড হতে পারে, ভালো করে এটা শুনে নেবে। রাজ্যসভা থেকেও তুমি মানে মনে করো, সাপোজ মনে করো, আমি এটাই বলতে চাইছি তোমাকে, কোনো একটা নতুন সার্ভিস বেরোবে, নতুন সার্ভিস একটা পোস্ট ক্রিয়েট হবে, 1 মিনিট, সেটা রাজ্যসভা রেকমেন্ড করতেই পারে। ঠিক আছে, এটা কোন আর্টিকেলে আছে? এটা আর্টিকেলে আছে 312, যে কোনো অল ইন্ডিয়া সার্ভিসের রেকমেন্ডেশন রাজ্যসভা করতেই পারে। ঠিক আছে, কিন্তু অল ইন্ডিয়া সার্ভিসকে তৈরি করার ক্ষমতা কার আছে? একটা তৈরি করবে, এবার সেখানে রিক্রুটমেন্ট হবে,
সেই মেড বা তৈরি করার ক্ষমতা কার আছে? তৈরি করার ক্ষমতা কিন্তু লোকসভার আছে। সরি, লোকসভা বলছি, পার্লামেন্ট, পুরো পার্লামেন্ট নিয়ে না, পার্লামেন্টের আছে। সেটা কিন্তু রাজ্যসভা থেকে শুধু হবে না, রাজ্যসভা রেকমেন্ড করতে পারে। ওকে, বোঝা গেছে? নেক্সট চলো। নেক্সট আমাদের যে ডিসকোয়ালিফিকেশন, এটার অ্যান্সার কি হবে? 10 শিডিউল নো বি। নো নো নো, ডিসকোয়ালিফিকেশন। ওকে, হ্যাঁ, 10 বিতেই আছে। ইয়ার্স অফ ওল্ড গেম বলেছিলাম। ঠিক আছে, 10 ঠিক আছে। এবার দেখো ডিসকোয়ালিফিকেশনের এখানে তোমার দুটো কোথায় গেল, দূরে আছে এটা। ডিসকোয়ালিফিকেশনের কোন মেম্বারকে ডিসকোয়ালিফাই করব, সেখানে দুটো এর গ্রাউন্ড আছে। কি? প্রথমত হলো কোয়ালিফিকেশনের গ্রাউন্ডে তুমি তুমি সেই মেম্বারকে ডিসকোয়ালিফাই করতে পারো। কোয়ালিফিকেশনের গ্রাউন্ড মানে কি কি? মনে করো তার এজ হয়ে গেছে, মনে করো তিনি কোনো লাভজনক পদে, তিনি এমপি এমএলএ থাকাকালীন কোনো লাভজনক পদে তিনি যুক্ত আছেন, সেখান থেকেও হতে পারে। ঠিক আছে, মনে করো তিনি ব্যাংকরাপ্ট, তিনি দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া হয়ে পালিয়েছে দেশ ছেড়ে, সেখান থেকেও কিন্তু হতে পারে। আর আরেকটা কি, আরেকটা হলো তোমার ডিফেকশন। ঠিক আছে, ডিফেকশন মানে দল বদলের জন্য কিন্তু ওকে হতে পারে। এবারে ডিফেকশন, যদি ডিফেকশনের গ্রাউন্ডে, এটাও আগামী দিনে আসতে পারে, মানে দল বদলের গ্রাউন্ডে যদি তুমি সেই মেম্বারকে অযোগ্য বলতে চাও, তাহলে কার কার ক্ষমতা আছে ওকে অযোগ্য বলার? লোকসভাতে যদি এটা ওঠে তো লোকসভার স্পিকারের এই ক্ষমতাটা আছে, আর রাজ্যসভায় উঠলে রাজ্যসভার ভাইস প্রেসিডেন্টের এই ক্ষমতাটা আছে। কিন্তু যদি ওকে কোয়ালিফিকেশনের গ্রাউন্ডে বাদ দেওয়া হয়, তখন প্রেসিডেন্ট ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে পরামর্শ নিয়ে ওকে বাদ দেবে। ঠিক আছে, দুটো গ্রাউন্ডের জন্য দুটো কিন্তু আলাদা আলাদা অথরিটি আছে। ক্লিয়ার? ঠিক আছে, এটা কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাথে কানেক্টেড আছে? এটা 57th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাথে এটা কানেকশন আছে। কবে হয়? 1985-এ হয়। ঠিক আছে, এখানে যে ফিফথ শিডিউলটা আছে, ফিফথ শিডিউলটা কি বলছে আমাদের? যে শিডিউল কাস্টের যে এরিয়া, সেই এরিয়ায় কি করে অ্যাডমিনিস্ট্রেশন হবে, সেইটা নিয়ে আমাদের বলে কে? ফিফথ শিডিউল। এইট শিডিউল কি বলে? এইট শিডিউল আমাদের বলে যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের এইট শিডিউল বলে। নাইন শিডিউল কি বলে? নাইন শিডিউল কিন্তু আমাদের এটা ফার্স্ট ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, প্রথম সংবিধান সংশোধনী কিন্তু এই নাইন শিডিউলটা সংবিধানের মধ্যে আনা হয়। ঠিক আছে, এটা কেন আনা হয়? তখন জমিদারদের কাছে প্রচুর ল্যান্ড ছিল, তো ল্যান্ডের যাতে সমান ভাগে ভাগ করা হয়, সেই জন্য নাইন শিডিউল আনা হয়, যে ল্যান্ড একজনের কাছে থাকবে না, ল্যান্ড সবার কাছে থাকবে। ঠিক আছে, জমিদারদের থেকে ল্যান্ড গুলো ধীরে ধীরে কেড়ে নেওয়া হয়, ল্যান্ড রিফর্ম এখানে করা হয়েছিল। ঠিক আছে, তো একবার আসলে আমরা পুরো শিডিউল গুলো দেখে নিই। ফার্স্ট শিডিউল কি বলছে? ফার্স্ট শিডিউল বলছে তোমার যে ইউনিয়ন অ্যান্ড স্টেট, এদের দুজনের নিয়ে কথা বলে, কেন্দ্র এবং রাজ্য। আচ্ছা, সেকেন্ড শিডিউল কি বলে? সেকেন্ড শিডিউল যত আমাদের এমএলএ এমপি প্রেসিডেন্ট, যত সরকারি বড় বড় ইলেক্টেড মেম্বার আছেন, বা সে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যে কোনো ইলেক্টেড হোক না কেন, সবার স্যালারি নিয়ে কথা বলে। আচ্ছা, থার্ড শিডিউলে কি আছে? স্যালারি দেওয়া হলো, তারপর তুমি ওকে তো শপথ গ্রহণ করাবেই করাবে। ঠিক আছে, ওথ নিয়ে কথা বলে। 4 নম্বর শিডিউলে কি আছে? রাজ্যসভার যে সিট, সেটা নিয়ে 4 নম্বর শিডিউলে বলা আছে। ফিফথ শিডিউল তো আমরা ওদিকে পড়লাম। সিক্স শিডিউলে কি বলা আছে? সিক্স শিডিউলে তুমি এখানে দেখলে ফিফথ শিডিউলে কি এরিয়া নিয়ে আছে, তো সিক্স শিডিউলেও কিন্তু এরিয়া নিয়ে বলা আছে, কিন্তু কাদের এরিয়া? এখানে কেবল এসসিদের এরিয়া নিয়ে বলা আছে, এরিয়াতে অ্যাডমিনিস্ট্রেশন কি করে হবে। কিন্তু এখানে 4টে স্টেট আছে। কি কি? আসাম আছে, ত্রিপুরা আছে, মিজোরাম আছে, আর মেঘালয় আছে। এই 4টে স্টেটের স্পেশাল এখানে রাখা হয়েছে। ওকে, তো এটা তো হয়ে গেল। সেভেন্থে কি আছে? সেভেন্থে আছে তোমার লিস্ট আছে। কিসের লিস্ট? সেন্ট্রাল, স্টেট আর কনকারেন্ট লিস্ট আছে। এইটতে কি আছে আমরা পড়েছি? ল্যাঙ্গুয়েজ আছে। নাইনথে কি আছে আমরা পড়েছি? ল্যান্ড রিফর্ম আছে প্রথম সংবিধান সংশোধনীতে। টেনথে কি আছে? টেনথে আছে অ্যান্টি ডিফেকশন ল, দল ত্যাগ বিরোধী আইন। ঠিক আছে, আচ্ছা, এবং টুয়েলভে আমাদের মোট কি আছে? আমাদের মোট 12টা শিডিউল তো, সরি 11 কি আছে? 11 আছে পঞ্চায়েত আছে। পঞ্চায়েত কবে আনা হয়? 1992-তে আনা হয়, কিন্তু ইমপ্লিমেন্ট হয় কবে? 1993। প্রথম পঞ্চায়েত কোথায় হয়? রাজস্থানে হয়। আর টুয়েলভে কি আছে? টুয়েলভে আছে আমার
মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, 74 এটাও সেম ইয়ার 1992 তে এটা করা হয়। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? চলো নেক্সট কি আছে। নেক্সট বলছে হু অ্যামং দ্য, আমাদের লাস্ট কোশ্চেন এটা। নেক্সট বলছে হু অ্যামং দ্য ফলোইং স্টার্টেড নিউজ পেপার ইন্ডিয়ান ওপিনিয়ন। ঠিক আছে, মহাত্মা গান্ধী। ইন্ডিয়ান ওপিনিয়ন নিউজ পেপারটা কে লিখেছেন? এটা লিখেছেন মহাত্মা গান্ধী। কিন্তু এটা কোথায় লিখেছেন, ইন্ডিয়াতে নাকি সাউথ আফ্রিকাতে? সাউথ এটা উনি আফ্রিকাতে। ইন্ডিয়া আসার আগে সাউথ আফ্রিকাতে লিখেছে। এবার ইন্ডিয়ায় এসে কি কি লিখেছে মহাত্মা গান্ধী? ইন্ডিয়ায় এসে অনেক কিছু লিখেছে। ইন্ডিয়া থেকে কি কি লিখেছে বলবে, হিন্দ স্বরাজ লিখেছে, ঠিক আছে, হরিজন পত্রিকা লিখেছে, ইয়ং, আচ্ছা ইয়ং ইন্ডিয়া পরে, হ্যাঁ ইয়ং ইন্ডিয়াটা বলে দিই, ইয়ং ইন্ডিয়া লিখেছে। আর একটা কি লিখেছে, নবজীবন লিখেছে। ঠিক আছে, এনার একটা অটোবায়োগ্রাফি কি আছে, অটোবায়োগ্রাফি মাই মাই এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ নাকি একটা আছে। উইথ ট্রুথ। ওকে, এটা মনে রাখবে, এটা এনার অটোবায়োগ্রাফি আছে। মহাত্মা গান্ধী নিয়ে আরো অনেক কিছু বলা আছে, আমরা শুধু বুক এবং ম্যাগাজিনের মধ্যে আজকে কথা বললাম। আচ্ছা, লালা হরদয়াল কি, লালা হরদয়াল ইনি গদর পার্টি স্টার্ট করেছিলেন। কবে স্টার্ট করেছিলেন? 1913 স্টার্ট করেছিলেন। ঠিক আছে, কোথায় স্টার্ট করেছিলেন? সান ফ্রান্সিসকোতে। ঠিক আছে, এই গদর পার্টির প্রেসিডেন্ট কে ছিল? এনিওয়ান, কেউ জানো? বলো জানলে। প্রেসিডেন্ট কে ছিল? অপশন দিলে পারবো স্যার। সোহান সিং বাকরা। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সোহান সিং বাকরা। ঠিক আছে, এই গদর পার্টির অপর নামটা কি? শিউলি জানে বলো, এই গদর পার্টির অপর নামটা কি? প্যাসিফিক কোস্ট অফ হিন্দুস্তান হিন্দুস্তান অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন। ওকে, মনে রাখবে। নেক্সট কি কি আছে? সুভাষচন্দ্র, আমার নেক্সট এটাই। সুভাষচন্দ্র বোস সম্পর্কে কি কি ইম্পর্টেন্ট আছে? সুভাষচন্দ্র বোস ইনি স্বরাজ ম্যাগাজিন লিখেছিলেন। ঠিক আছে, স্বরাজ ম্যাগাজিন লিখেছিলেন। ইনি পরপর দুটো ইলেকশনে, মানে যে কংগ্রেসের অধিবেশন হয় সেখানে দুবার জয়ী হয়েছিলেন, হরিপুরা এবং ত্রিপুরি, ত্রিপুরা, ত্রিপুরি। ওকে, হরিপুরাটা কবে? 1938-এ। ঠিক তার পরের বছর ত্রিপুরিটা কবে? 1939-এ। এবার যখন ইনি 1939-এ জিতলো, এনার এগেনস্টে কে দাঁড়িয়েছিল যে হেরে গেল? তিনি হলেন পট্টভি সীতারামাইয়া। এনার সাপোর্ট করছিলেন কে? এনার সাপোর্ট করছিলেন গান্ধীজি। ওই জন্য এটা ফেমাস, বলা হয় উনি গান্ধীজিকে হারিয়েছিলেন ইনডাইরেক্টলি, মানে এনাকে সাপোর্ট করছিল গান্ধীজি। এবারে যখন গান্ধীজির মতো সাপোর্টারকে হারিয়ে দিল, তখন বিরাট পলিটিক্স মানে আমাদের সুভাষচন্দ্র বোসের পিছনে চলতে লাগলো। তো উনি ফার্স্ট্রেশন হলে কি করলো, ওটাকে ছেড়ে দিল। ঠিক আছে, উনি রিজাইন দিল। উনি রিজাইন দেওয়ার পরে, এরপরে উনি রিজাইন দিল। উনি রিজাইন দেওয়ার পরে আমাদের যে নিউ প্রেসিডেন্ট হলো, সেটা কে হলো? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, নিউ প্রেসিডেন্ট হলো। তারপর 1939-এই সুভাষচন্দ্র কি করলো, আবার উনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করলো। ঠিক আছে, ফরওয়ার্ড ব্লক কমিটি উনি স্টার্ট করলেন। তারপরে 1943-তে উনি কোথায় গেলেন? উনি সিঙ্গাপুরে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিদের সাথে উনি দেখা করলেন। দেখা করে ওখানে তিনি আজাদ হিন্দ ফৌজ স্টার্ট করলেন। ঠিক আছে, ওকে। এনার সম্পর্কে আর একটা ইম্পর্টেন্ট হলো কি, অল ইন্ডিয়া, অল, ওয়েট করো, অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস এর প্রেসিডেন্টও সুভাষচন্দ্র বোসকে করা হয়েছিল। এর প্রেসিডেন্টও সুভাষচন্দ্র বোসকে করা হয়েছিল। ঠিক আছে, এনার আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেটা একবার পরীক্ষা এসেছিল এবং অনেকের সমস্যা হয়েছিল। ঠিক আছে, আমাদের একটা ফরওয়ার্ড নামে একটা নিউজ পেপার ছিল। আচ্ছা, এখানেই লিখিয়ে দিই। ফরওয়ার্ড নামে একটা নিউজ পেপার ছিল, যেটা কি লিখতেন কে? সিআর দাস। আর এটার এডিটর কাকে করেছিল? এটার এডিটর করেছিল এসসি বোসকে। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। সুভাষচন্দ্র বসুর অটোবায়োগ্রাফির নাম কি আছে? এনিওয়ান, অটোবায়োগ্রাফির নাম কি আছে? ইন্ডিয়ান স্ট্রাগল। ওকে, ক্লিয়ার। আর ইনি গান্ধীজিকে কি বলেছিল? ইনি গান্ধীজিকে বলেছিল ফাদার অফ
নেশন। ওকে, ইনি গান্ধীজিকে বলেছিলেন। ওকে, সো আমাদের আরেকটা কি বাকি রয়ে গেল? অ্যানিমেশন বাকি আছে। অ্যানিমেশন কি আছে? অ্যানিমেশন সম্পর্কে কি কি ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে? ঠিক আছে, ইনি কোথাকার মেয়ে? ইনি ছিলেন আয়ারল্যান্ডের মেয়ে, যেখান থেকে আমাদের নির্দেশাত্মকমূলক নীতি নেওয়া হয়েছিল, ডিপিএসপি। ঠিক আছে, ওকে। ইনি দুটো পেপার চালু করেছিলেন। দুটো পেপার ইনি চালু করেছিলেন, একটা কি, একটা হলো কমনওয়েলথ, আর একটা হলো আমার নিউ ইন্ডিয়া। এই দুটো পেপার ইনিই চালু করেছিলেন। ঠিক আছে, আচ্ছা। 1917-এ সবচেয়ে প্রথম মহিলা, ঠিক আছে, 1917-এ ইনি কিন্তু কলকাতা অধিবেশনে, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কলকাতা অধিবেশনে ইনি জয়লাভ করে। ঠিক আছে, আচ্ছা। ইনি তোমার হোম রুল লীগ কোথায় চালু করেছিল? মাদ্রাজে হোম রুল লীগ চালু করেছিল 1916-এ, 1916-তে। ঠিক আছে, এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো ইনি সেন্ট্রাল হিন্দু কলেজ ইনি শুরু করেন। সেন্ট্রাল হিন্দু কলেজ, মনে রাখবে এটা। পরবর্তীকালে এটার জায়গাতে কি করেন? মদন মোহন মলব্য আছে, মদন মোহন মলব্য, ইনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি এই জায়গাতে ইনি প্রতিষ্ঠা করেন। বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেন? মদন মোহন মালব্য। ঠিক আছে, যেখানে সেন্ট্রাল হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিল সেখানে উনি ওটা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, অ্যানিমেশন হোম রুল লীগ কোথায় প্রতিষ্ঠা করেছিল? উনি 1916 খ্রিস্টাব্দে মাদ্রাজে প্রতিষ্ঠা করেছিল। কিন্তু যদি বলা হয় হোম রুল লীগ প্রথমে কে প্রতিষ্ঠা করে? প্রথমে প্রতিষ্ঠা করে বাল গঙ্গাধর তিলক। সেটা কোথায়? আর তার হেডকোয়ার্টার কোথায়? তার হেডকোয়ার্টার হলো পুনেতে। বাল গঙ্গাধর তিলক কটা পত্রিকা লেখে? দুটো পত্রিকা, একটা কেশরী আর একটা মারাঠা। যেটা মারাঠা সেটার ভাষা ইংলিশ ছিল, আর যেটা কেশরী সেটা মারাঠা ভাষায় উনি লিখছিল। ওকে, সো দিস অল আর আওয়ার ক্লাসেস টুডে। কেমন হলো? প্রত্যেকের কি ক্লাস ভালো লেগেছে? হ্যাঁ স্যার। নেক্সট ক্লাসে আমরা আর একটু বেশি কোশ্চেন নেওয়ার চেষ্টা করব, এবং ঠিক এইভাবে তোমরা খাতা পেন নিয়ে বসবে যাতে ফ্যাক্ট গুলো সাথে সাথে লিখে নিতে পারো, এবং পরবর্তীকালে হয়তো আমি একটু ফাস্ট বলছি। ফাইন বলছে, দারুন স্যার, থ্যাংক ইউ। তো তখন কি করবে? রেকর্ডেড দেখে তোমরা লিখে নিতে পারবে এটা। ওকে।